আচ্ছা, সো আমাদের প্রথমে ইন্ট্রোডিউস করা উচিত আমরা আমরা তিনজন কে। সো আমরা তিনজনই আসলে নিউজ ট্রেডে কাজ করি। আমি দ্য ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ার ঢাকা সাই। আর আমাদের সাথে আছেন রানা ভাই এবং সোহেল ভাই। আহ, রানা ভাই, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দেন। জি, আমি আমিও নিউজফিডে কাজ করি। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন এ টিম, যেখানে বেসিক্যালি আমরা ব্যাকএন্ড আর হচ্ছে ওভারঅল আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচারটা নিয়ে কাজ করি। সোহেল ভাই। হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিউজ করে ঢাকায় কাজ করি। অলসো এ স্টাফ ইঞ্জিনিয়ার ইন নিউজক্রেড। রাইট। আচ্ছা, সো আমরা আজকে কি নিয়ে কথা বলতে আসছি? আম, আমরা যেটা নিয়ে কথা বলতে আসছি আসলে আমাদের একটা প্রবলেম একটা ক্লায়েন্টের থেকে আসলো যে আমরা আম, একটা ওয়েবসাইট উইজেট বানাতে হবে। সো আমরা একটু দেখা শুরু করলাম যে আচ্ছা এটা কিভাবে বানানো যায়। আমরা একটু ব্রেনস্টর্ম করলাম, ইভেনচুয়ালি আমরা কিছু একটা ইমপ্লিমেন্ট করলাম। সো আমরা আসলে যেই এক্সপিরিয়েন্সটা থ্রু দিয়ে গিয়েছি, সো আমরা ওটাই কাইন্ড অফ লাইক রান ডাউন করার চেষ্টা করতেছি যে হোয়াট ওয়াজ দ্য প্রবলেমটা বোঝানো এবং আমাদের থট প্রসেস কি ছিল এবং ইভেনচুয়ালি আমরা কোন কোন স্টেজের থ্রু দিয়ে গেলাম। সো এটাই জাস্ট একটা শেয়ার করার জন্য। সো লেটস স্টার্ট। আমি প্রেজেন্টেশন স্টার্ট করি। সো আমাদের প্রবলেম স্টেটমেন্টটা যদি বলি, তাহলে প্রবলেম স্টেটমেন্টটা ছিল এরকম যে আমাদের কিছু এজেন্ট ছিল। সেই এজেন্টের যে ইনফরমেশনগুলা একটা পার্টিকুলার ওয়েবসাইটে কোনো একটা ল্যান্ডিং পেজে সেই ইনফরমেশনগুলো হাইলাইট করতে হবে। এটা ডিফারেন্ট টেমপ্লেট বা ডিফারেন্ট অ্যানিমেশন বা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট পেজে ডিফারেন্ট সাইটে দেখানো যেতে পারে। বাট মোট কথা হলো যে একজন এজেন্ট তার ইনফরমেশন যাতে অন্য ক্লায়েন্ট বা কারো কাছে যখন শেয়ার করছে কোনো লিডের কাছে, তখন যাতে এই ইনফরমেশনগুলো হাইলাইট করে। সো আমি আমি বুঝতে পারছি যে অনেকের হয়তো এজেন্ট লিড এই সব সম্পর্কে আইডিয়া কম থাকতে পারে। সো আমরা দেখি যে জিনিসটা আসলে দেখতে কেমন হওয়ার কথা। সো লেটস সে দিস ইজ আ ওয়েবসাইট, এটা একটা পার্টিকুলার আর্টিকেল পেজ। সো এখানে যেটা হওয়ার কথা, এই যে নিচের থেকে একটু অ্যানিমেট হয়ে উপরে আসলো, এই গ্রিন দিয়ে যেই সেকশনটা হাইলাইট করা আছে একটা ফ্লোটিং উইজেট, দিস ইজ হোয়াট দে ওয়ান্ট অ্যাকচুয়ালি। সো এখানে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ইনফরমেশন বেসড অন ইন্ডিভিজুয়াল এটা দেখাবে। বেসড অন ডিফারেন্ট সাইট ডিফারেন্ট অ্যানিমেশন হতে পারে, ডিফারেন্ট লেআউট থিমিং হতে পারে। জিতু ভাই, আপনি যখন জিতু ভাই, আপনি যখন লেআউট বলতেছেন আপনি এবং থিম বলতেছেন, সেটা হচ্ছে এটা ম্যাচ করতে হবে ওয়েবসাইটের থিম অথবা লেআউটের সাথে, রাইট? রাইট রাইট। আপনি যদি দেখেন যে উপরের ওয়েবসাইটটাও কারণ একটু রেডিশ থিমের মধ্যে আছে, এবং আপনি যদি ফন্টটা দেখেন তাহলে যদিও আমরা কন্টেন্টটা সার্ভ করছি একটা ডিফারেন্ট সাইট থেকে, বা এটার যে অ্যাকচুয়াল অরিজিনাল যে হোস্ট সেটা আসলে আমাদের আমাদের ডোমেইন, আমরা কন্টেন্টটা সার্ভ করছি, বাট কন্টেন্টটা সার্ভ করা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ক্লায়েন্টের জন্য বা ডিফারেন্ট হোস্টে। সো ওই ওয়েবসাইটের যে থিমটা সেটা ম্যাচ করতে হবে। সো আমি এজ এ রিডার যখন এই সাইটে ভিজিট করব, আমি দেখব হচ্ছে এজেন্টের ইনফরমেশন। সো আমাদের ওই যে ল্যাব সাইডে যে জিনিসটা আছে ওইটাই কি এজেন্টের ইনফরমেশন? রাইট। এখানে যেমন নাম আছে এবং এখানে ফোন নাম্বার, হয়তো ক্লিক করলে ফোন উইজেট হয়তো খুলে যাবে ইফ ইউ আর ইন দ্য মোবাইল, অথবা অ্যাপ্রোপ্রিয়েট ক্লায়েন্টের উপর বেস করে ওটা অ্যাক্টিভেট হবে। ইমেল ইমেল বাটনে ক্লিক করলে হয়তো ইমেল ক্লায়েন্টটা খুলে যাবে, এরকম আর কি ব্যাপারটা। সো বেসিক্যালি যে কারণে এটা করা হয় সেটা হলো যে লেটস সে আপনি একজন লিড, আমি আপনাকে একটা ইউআরএল শেয়ার করছি। সো আমি যখন ইউআরএলটা শেয়ার করব, যাতে আপনি আমাকে কন্টাক্ট ব্যাক করতে পারেন, বা there is a way to connect back to me. Okay, so in this case you are the agent. Yes, in this case I'm the agent, এবং আমি যদি আপনাকে শেয়ার করি you are actually the lead. So এইখানে কি রিকোয়ারমেন্টের ভিতরে এরকম কিছু আছে যে এটা যে কোনো কন্টেন্ট হাবে চলবে? বাই কন্টেন্ট হাব আই মিন ফর এক্সাম্পল এটা ওয়ার্ডপ্রেস হইতে পারে, AEM হইতে পারে, ওর জুমলা হইতে পারে, এটা কি যে কোনো ওয়েবসাইটে চলবে? রাইট। এটা লোকাল হোস্টে একটা HTML হতে পারে। সো এটা জাস্ট একটা HTML পেজে এটা রানেবল হতে হবে। সো এটা কন্টেন্ট হাব এগনস্টিক একটা ইমপ্লিমেন্টেশন। এক্স্যাক্টলি। ওকে, কুল। এক্স্যাক্টলি। সো লেটস মুভ অন। আমরা সাধারণত উইজেটগুলো যেভাবে করে থাকি, আমরা এটা খুব ড্রাস্টিক্যালি ডিফারেন্ট কিছু না। সাধারণত আমরা এই ধরনের উইজেটগুলো
যারাই করে থাকে তারা একটা দে প্রোভাইড এস জাভাস্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্টের মধ্যে লজিকগুলো থাকে, এবং ডেফিনেটলি দেয়ার ইজ এ টেমপ্লেট, যে টেমপ্লেটের মধ্যে আসলে কন্টেন্টটা রেন্ডার হবে। সো এই ওয়েবসাইট উইজেটটা এমনভাবে বানানো যে আপনি যদি চান একটা হাবে মাল্টিপল প্লেসে আপনি ইনফরমেশনটা লোড করতে চান, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট। সো এখানে এই জন্য প্লেস হোল্ডারটা বলে দেওয়া লাগবে যে কোথায় অ্যাকচুয়ালি এজেন্টটা লোড হবে। আপনি কি টেমপ্লেটটা আরেকটু এক্সপ্লেইন করবেন, এখানে টেমপ্লেট কেন দরকার আমাদের? এটা কি এই কারণে যে রাইট হ্যাঁ, এই এই যেটা এই যে এজেন্ট উইজেট টেমপ্লেট যেটা, লাইক যেহেতু আমরা জানি না যে আসলে কোন ওয়েবসাইট থেকে এই রিকোয়েস্ট আসছে, আসলে আমরা জানি, আমরা অরিজিন দেখলে পাবো, বাট আমরা ওইখানে লজিকটা রাখতে চাই না। আমাদের কিছু প্রিডিফাইন্ড টেমপ্লেট আছে এবং টেমপ্লেট হয়তো পরে আরো অ্যাড করা যেতে পারে। সো ফর এন এক্সাম্পল এই টেমপ্লেটটা, লেটস সে টেমপ্লেট 1। সো এই টেমপ্লেট 1 এই থিমটা ম্যাচ করে যে কন্টেন্টটাকে রেন্ডার করতে হবে, সেটার জন্য সামহাও আমাদের জানাতে হবে যে কোন টেমপ্লেটের এগেইনস্টে এই কন্টেন্টটা রেন্ডার হচ্ছে। সো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ওয়ান, যে ডেটা এজেন্ট উইজেট টেমপ্লেট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল, আমরা জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছি, এখানে কি কোনো সিকিউরিটি কনসার্ন নাই? সো ফর এক্সাম্পল কোনো সেন্সিটিভ ইনফরমেশন নাই যেটা আমাদের লিখো? এটা ইউর রাইট, কারণ এটা যখন, টু বি অনেস্ট, এটা আসলে কোনো অথেন্টিকেশনের থ্রুতে যাচ্ছে না। সো আপনি যে ইনফরমেশনটা ইভেন্চুয়ালি শেয়ার করছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি পাবলিক ইনফরমেশন। সো এটা যেহেতু পাবলিক ইনফরমেশন, আমরা যেমন খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন, যেমন আমরা একটা একই ক্লায়েন্টের ইন্ডিয়ার জন্য যখন টেমপ্লেটটা বানালাম, তখন ওরা কিন্তু সব ইনফরমেশন শেয়ার করার জন্য রেডি ছিল না। যেমন ওরা ফোন নাম্বারটা এক্সপোজ করতে চায়নি, আমরা কিন্তু ফোন নাম্বারটা এক্সপোজ করি নাই। আবার দেখা গেল যে ইউরোপিয়ান ক্লায়েন্ট, ওরা দে আর মোর ওপেন টু শেয়ার দ্য ইনফরমেশন, এবং ওরা ফোন, ইমেল এবং আরো ইনফরমেশন দিল, এবং ওদের টেমপ্লেটে দেখা গেল যে ওই এলিমেন্টগুলো আছে। সো ডেফিনেটলি এটা যখন এক্সপোজ করা হবে এবং কনজিউম করা হবে, এটা পাবলিক ইন্টারনেটে কনজিউম করা হচ্ছে। সো ওইটা মাথায় রাখতে হবে আর কি। ওকে, সো ওয়ান মোর রিজন টু ইউজ টেমপ্লেট, যাতে আমরা এটা কাস্টমাইজ করতে পারি পার ক্লায়েন্ট। ওকে, এটার সাথে কি লোকেশনের কোনো ব্যাপার আছে যদি ভাই, যে সার্টেন সেম কন্টেন্ট হাবের জন্য ডিফারেন্ট লোকেশনের ডিফারেন্ট টেমপ্লেট রেন্ডার হবে, এরকম কোনো এটা রিকোয়ারমেন্ট? খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া বলছেন রানা ভাই, এবং এটা হয়তো মানুষ চিন্তা করতে পারে, কারণ আমরা এখন পর্যন্ত এই হাবটা যেভাবে বানানো, সেটা হলো যে the host actually defines the template. It doesn't depend on the client, like the user, যে ইউজার কোথা থেকে অ্যাক্সেস করছে, বা ইউজারের কোনো কিছু টেমপ্লেটকে বায়াস করছে না, বা টেমপ্লেটকে চেঞ্জ করছে না। এটা হলো সার্ভার যে সার্ভ করছে তার উপর বেস করে করা হয়েছে। সো আমরা যদি এটাকে আরো ইমপ্রুভ করতে চাই, এটা ডেফিনেটলি একটা স্টেজ ইমপ্রুভ করবে, যে নট অনলি দ্য হোস্টের উপর তো আছেই, দেখা গেল যে যে ক্লায়েন্ট, যে লোকেশন, বা আরো যদি আমরা কোনো ইনফরমেশন করতে পারি, তাহলে এটা পার্সোনালাইজড উইজেট হবে। এবং আমরা আমাদের যেমন নিউজপ্রিন্টের ভিতরে আমরা কিছু জায়গায় পার্সোনালাইজড উইজেট করেছি, সেটার অ্যাপ্রোচটা হয়তো একটু ডিফারেন্ট, বাট এই পার্টিকুলার কেসে এটা পার্সোনালাইজড উইজেট না। ওকে, সো আমরা একটু আগাই, যে আমরা অ্যাকচুয়ালি যেভাবে ফ্লোটা সাধারণত হয়ে থাকে, আমরা ফ্লোটা একটু বোঝার চেষ্টা করি, যে জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্ট হবে, দেন জাভাস্ক্রিপ্টটা কনজিউম হবে, এরপরে ওই জাভাস্ক্রিপ্ট কন্টেন্টটাকে রিকোয়েস্ট করবে, এবং কন্টেন্টটা যখন রেসপন্স হবে, এটা একটা কম্পাইলড HTML রেসপন্স, এবং দেন এটাকে রেন্ডার করা হবে ক্লায়েন্টে। সো দিস ইজ হাউ বেসিক্যালি ইট ওয়ার্কস। সো আমরা যেটা করলাম, আমরা কিছু গোল সেট করলাম নিজেদের জন্য, রাইট? সো এইখানে আমরা জাস্ট গোলগুলা রাইট এখানে আছে। সো রাইট, আমাদের কি কি আইডিয়া ছিল শুরুতে যে কনস্ট্রেন্টগুলো ছিল, একটা হলো যে যেটা নিয়ে অলরেডি আমরা অনেক কথা বললাম, যে উইজেটটা যে কোনো ওয়েবসাইটে সেট আপ করা যেতে পারে, মানে এটা কোনো টেমপ্লেট ইঞ্জিন বা কোনো কিছুর সাথে বাউন্ডেড হবে না, এটা অ্যাগনস্টিক। টেমপ্লেটটাকে কাস্টমাইজ করা যাবে। এজেন্টের ইনফরমেশন আমরা আরেকটা সিস্টেম থেকে পুল করছি। সো সেটা করা লাগবে আর কি, যে কোনো একটা পিরিয়ডিক্যালি অথবা কোনো না কোনো ভাবে
আমরা থার্ড পার্টি কোনো যেমন সোশিয়েবল একটা এপিআই প্রোভাইড করে ওদের থেকে আমরা এজেন্টের ইনফরমেশনগুলো পুলিং করি। আমাদের আরেকটা কনস্ট্রেন্ট ছিল যে এই পুরা কাজটা মানে আমাদের সাইডে অ্যাটলিস্ট রেন্ডার করার জন্য যাতে হাফ এ সেকেন্ডসে এটা রেন্ডার হয়ে যায়। কারণ হলো ওয়েবসাইট উইজেটগুলো আসলে খুবই অ্যামেজিং যে মানুষজন এত জাভাস্ক্রিপ্ট এখন অ্যাড করে। আপনি যদি রানা ভাই অথবা সোহেল ভাই আপনি যদি যে কোনো একটা ক্লায়েন্টের হাবে যদি যান দেখবেন যে এত জাভাস্ক্রিপ্ট ইভেনচুয়ালি আপনার সবগুলো সাইকেল শেষ করে আপনার স্ক্রিপ্ট পর্যন্ত আসতে আসতে অথবা ইট টেকস আ লট অফ টাইম। সো আমাদের এই জিনিসটা এমনিতে খুব ফাস্ট হতে হয় কারণ হলো যে যাতে আপনি গেলে এই জিনিসটা রেন্ডার হয়ে যায়। রাইট। সো এবং আরেকটা জিনিস হলো যে আমাদের যেমন আমরা যে ক্লায়েন্টের জন্য করেছি তাদের ইন্ডিয়ায় হাব আছে, ওদের ইউরোপে হাব আছে, ইউএসএ তে হাব আছে। সো এবং হাব থাকলেও দেখা গেল যে ক্লায়েন্ট যে ইন্ডিয়ার হাবের ক্লায়েন্ট যে ইন্ডিয়া থেকে রিকোয়েস্ট করে তা না, ইউএস এর ক্লায়েন্ট যে শুধু ইউএস থেকে রিকোয়েস্ট করে তা না, আমাদের বিভিন্ন সাইট থেকে বিভিন্ন লোকেশন থেকে রিকোয়েস্ট হয়। সো ইট হ্যাজ টু বি এই যে আমরা রেন্ডারের যে পারফরমেন্সটা সেট করলাম সেটা শুড বি সেম ফ্রম এনি ক্লায়েন্ট লোকেশন, এটা অ্যাগনস্টিক ফ্রম দ্যাট ক্লায়েন্ট লোকেশন। সো এটা যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ অ্যাক্সেস করুক 5 সেকেন্ডের 0.5 সেকেন্ডসের বেশি যাতে না লাগে যা কারোর জন্য। রাইট এক্স্যাক্টলি। আর ডেফিনেটলি রানা ভাই তো এগ্রি করবেন যে এটা ইট হ্যাজ টু বি চিপেস্ট সলিউশন। আমরা যেহেতু সবসময় কস্ট অপটিমাইজেশন নিয়ে কথা বলি, ইট হ্যাজ টু বি অলওয়েজ চিপেস্ট সলিউশন। আমাদের ডেফিনেটলি ওয়েস্ট করার তো কোনো মানেই হয় না। দ্যাটস দ্য আর্কিটেকচার যে আমরা কত কম কস্ট ইউজ করে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি আউটপুটটাকে। ডেফিনেটলি আমরা তো ভেজাল নিতে চাই না, এখানে অটো স্কেল করতে হবে। সো ওই উপরের যে ক্রাইটেরিয়াগুলো এটা ফিল আপ করার জন্য whatever the system has to scale up or down, এটা যাতে সিস্টেম করতে পারে আর মেইনটেনেন্স হ্যাজার্ড যাতে না থাকে আমাদের। রানা থেকে যাতে আমাদের কল না দেওয়া লাগে যে কোনো এক সময় যে রানা ভাই এই জিনিসটা তো কাজ করতেছে না। সো এখানে কিছু অ্যাড করতে চান রানা ভাই? না, আই থিঙ্ক এই একটার সাথে আর একটা ইন্টার রিলেটেড, যে আমরা মানে এটার নেচারটাই এরকম হবে যে এটা তো আমরা প্রেডিক্ট করতে পারতেছি না যে এটার ইউজেস কিরকম হবে, কারণ এটা সে হয়তো কোথাও একটা কনফারেন্সে 1 লাখ মানুষের সাথে লিঙ্কটা শেয়ার করতে পারে। এক্স্যাক্টলি রাইট। আবার মানে ওইটাই মানে এখানে আমরা চাই না যে আপফ্রন্ট কোনো কিছু এমন করে ম্যানেজ করতে আর্কিটেকচারটা যাতে করে যে আমরা আপফ্রন্ট অনেক খরচ করে রাখছি যেটা ইভেন্চুয়ালি ইউজ হবে না। আবার এটা এরকমও চাই না আমরা যে সাডেনলি কোনো ইউজেস স্পাইক হলো যাতে এটা ডাউন না হয়ে যায় ব্যাকএন্ডটা, এরকম আর্কিটেকচার আমরা চাই না। রাইট এক্স্যাক্টলি। এট দ্য সেম টাইম আমরা চিপেস্ট চাই। রাইট, এট দ্য সেম টাইম চিপেস্ট চাই। সবই চাই আমরা। রিলেটেড না একটা আরেকটার সাথে। রাইট। তবে ওয়েব স্কেলের যে নেচারটা আমরা যে এর আগে আমরা যে পার্সোনালাইজড উইজেটটা বানিয়েছিলাম সেখানে আমরা দেখেছি যে আসলে ওয়েব স্কেলের নেচারটা খুব ইন্টারেস্টিং মানে হলো যে যখন দেখা গেল যে কোনো আর্টিকেল রিড হচ্ছে না তো হচ্ছে না, আবার দেখা গেল যে হয়তো আপনি সোশ্যালে পোস্ট করলেন, ফেসবুকে শেয়ার দিলেন অথবা ইম্পর্টেন্ট কোনো একটা পার্সন শেয়ার দিল, সমানে মানুষ ক্লিক করা শুরু করে দিল এবং দ্য স্পাইক ইজ মানে 0 to like million অথবা 0 to thousands of thousands. সো এই স্পাইকটা ইজ ভেরি শার্প স্টিভ স্পাইক। সো এই জিনিসটা যাতে আমরা এখানে হ্যান্ডেল করতে পারি এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা হয়তো এই গোলে আবার বারবার ফিরে আসবো whatever solution we provide যে এখানে সবগুলা চেক হয়েছে কিনা। রাইট। সো দিস ইজ দ্য ব্রেনস্টর্মিং সেশন। সো মানে থ্রো আউট ইউর আইডিয়াস। what do you think? সোহেল ভাই আপনার কি মনে হয় যে what is the first thing you would do? The first thing I would do is to come up with the simplest possible solution that works. Right. And then, check back with our goals and see if that matches the criteria. And then move on. Basically evolve from there. So let's come up with the simplest possible solution first. Right. আপনার মতে what is the minimum যেটা আমাদের করা দরকার এইগুলো করার জন্য? Well, we need a application server. So for example, a web app maybe, and then that web application can serve the traffic. Basically, the data requirement that we have is pretty much static. So we can put that data in there, in that EC2 instance or whatever, and then we can serve it from there. আচ্ছা, ইন্টারেস্টিং। সো আমাদের জাস্ট একটা বেসিক ওয়েব অ্যাপ ফর এক্সাম্পল আমরা হয়তো নোড এখানে চুজ করলাম
নোড ব্যাকড একটা কন্টেন্ট সার্ভার। Right. এবং এখানে রানা ভাই এটা আমরা কোথায় রাখবো আপাতত EC2 কোথায় রেখে দেওয়া যায়? মানে এটা USCC তো আমরা সব ডিপেন্ড রাখি। করে যে আমাদের ক্লায়েন্ট, যেহেতু আমরা একদম মিনিমাল ডিজাইন করতেছি, এখন আমাদের ক্লায়েন্ট কোথায় আছে, ক্লায়েন্টের যত কাছে রাখা যায়। রাইট। আচ্ছা আমরা শুরু করি সহজ দিয়ে, রাইট? ধরেন আমাদের ফার্স্টে আমরা ইউএসএ তে যে ক্লায়েন্টটা আছে এবং ইউএস এর যে কনজিউমারটা ধরেন ইউএসএ তে আছে, সো আমরা যদি প্রবলেম সেটটা একটু ছোট করে দেন লেটস রিইটারেট। সো তাহলে আমরা কি করা যায়? So আমরা US East 1 এ জোনে একটা EC2 ইনস্ট্যান্স লঞ্চ করলাম। ওইখানে একটা say node server or say Apache or whatever, like একটা HTTP server দিয়ে আমরা কন্টেন্টটা সার্ভ করে দিলাম। রাইট, আমরা ট্র্যাডিশনাল যেটা করি একটা Traditional তো আমরা মাল্টিপল কিছু ইনস্ট্যান্স রেপ্লিকেট করে রাখি অ্যাভেইলেবিলিটির জন্য। রাইট। একটা আমরা একটা ELB বসায় দিলাম উপরে, যেটা বেসিক্যালি লোড ব্যালেন্সিং করলো, and then এই তো probably some caching. আচ্ছা, আমাদের মিনিমাল যে আর্কিটেকচার ডিজাইন সেটার মধ্যে এখানে যে গোলের মধ্যে ছিল, গোলের তাহলে প্রায়োরিটি সবথেকে কোনটার বেশি, হাইয়েস্ট প্রায়োরিটি? প্রথমে আচ্ছা, আমাকে আমরা গোলে ব্যাক করি একটু। এটাকে ম্যাচ করতে হবে, তারপরে এটা ইনশিওর করার পর নেক্সট কোনটা ইনশিওর করতে হবে। সম্ভবত লাইক ফাস্টার রেন্ডারিং, এটা একটা হয়তো প্রায়োরিটি হাই বেশি। রাইট। সো আমরা এখন পর্যন্ত ফার্স্টে কিছু একটা রেন্ডার করতে পারলাম, মানে অ্যাট লিস্ট কিছু একটা আছে, এন্ড দেন আমরা হয়তো ইমপ্রুভ করব যে ওটাকে কিভাবে আরো ফাস্ট করা যায়, রাইট? সো রানা ভাই আপনি হোয়াট ইজ দ্যাট? সো আমরা একটা গো থ্রু করে, রানা ভাই আপনি একটু রান ডাউন করে দেখেন তো আপনার কি মনে হয় যে সবগুলা ক্রাইটেরিয়া এখানে ফিল আপ হয়? শিওর। যেমন লেটস সে এটা রেন্ডার করছে যে কোনো জায়গায়, আমরা হয়তো একটা জাভাস্ক্রিপ্ট সার্চ করলাম, আমরা ডিটেইলস মানে সবগুলো ইমপ্লিমেন্টেশন কিছু যাচ্ছি না। সো আমরা একটু আগে যেটা দেখালাম যে স্ট্রাকচারটা, সেইভাবে হয়তো জাভাস্ক্রিপ্ট যে কোনো HTML এ বসিয়ে দেওয়া যাবে, এটা আপনার তখন কন্টেন্ট সার্ভ করা শুরু করবে। কাস্টমাইজেবল HTML টেমপ্লেট, সেটা তো আমরা বলে দিলাম যে first 2-3 I think এটা করা সম্ভব, even 4 or to some extent করা সম্ভব, বাট আমরা ধরে নিচ্ছি সব ক্লায়েন্ট ইউএসএ তে আছে, তো হয়তো ইউএস ইস্ট এর কাছাকাছি ক্লায়েন্ট, তাদের লোয়েস্ট ল্যাটেন্সি দিয়ে আমরা সার্ভ করতেছি। রাইট। বাট ফ্রম 5 অন এই সিস্টেম আর কাজ করবে না প্রবাবলি। আমার তো মনে হচ্ছে 4 এও কিন্তু সমস্যা হবে কিছু, তাই না? যেমন ধরেন আমরা যদি ইউএসএও বলি, আমরা কিন্তু ইউএস ইস্ট যখন সার্ভ করি, ইউএসএ এত বড় যে ওয়েস্ট থেকে রিকোয়েস্টগুলো বেশ তখন স্লো, বা মানে ডিপেন্ড করছে আমরা রিজিয়নটা কত বড় দিচ্ছি, রাইট? ইউএস ইস্ট মানে হলে ওই ইউএস ইস্টের আশেপাশে গুলো অনেক ফাস্ট ডেফিনেটলি, বাট আরেকটু দূরে চলে গেলে দেখা যায় যে সিগনিফিকেন্টলি আসলে পারফরম্যান্সটা খারাপ হয়ে যায়। এটাকে আমরা হয়তো পুশ করে, হ্যাঁ এটাকে প্রবাবলি পুশ করে আমরা যদি একটা ক্যাশিং লেয়ার অ্যাড করি তখন হয়তো একটু পসিবল, বাট স্টিল 4 থেকে আমরা মানে 4 থেকে সিস্টেমটা বটলনেক পাস করব না। তারপরে সোহেল ভাই, ক্যাশিং লেয়ার অ্যাড করার পরও মানে এই আমরা এখানে যে একটা হার্ড কনস্ট্রেইন যে হাফ সেকেন্ডের মধ্যে সার্ভ করতে হবে, ওইটা হয়তো আমরা আরো কমায় আনতেছি আমাদের এন্ডে, ব্যাক এন্ড থেকে কমায় দিচ্ছি, কিন্তু আপনার ক্লায়েন্টের যে নেটওয়ার্ক তার ল্যাটেন্সির উপরে ডিপেন্ড করে পুরো আনসার্টেন একটা অবস্থায় থাকবে। রাইট ইউ আর রাইট। সো এখন আমাদের আচ্ছা, সো ক্যাশিং লেয়ারটা যেটা আমরা বলছি সেটা হলো যে আপনার অ্যাপ্লিকেশন সাইড ক্যাশ সেটার কথা বলছি। আমরা যদি CDN অ্যাড করি ফর एग्जांपल, তখন হয়তো ক্লায়েন্ট সাইডের লেটেন্সি আমরা কমাই নিয়ে আসতে পারি। রাইট। বাট স্টিল আমরা 4 থেকে সিস্টেমটা আমাদের কন্ট্রোলের বাইরে যাওয়া শুরু করে দিই নাম্বার 4 থেকে। আচ্ছা, সো যেটা সোহেল ভাই আপনি বললেন যে তাহলে নেক্সট ইটারেশনে আমরা যদি একটা CDN বসাই দিই, রাইট, তাহলে কি সবকিছু সলভ হয়ে যায়? এটা 4 কভার করে কিছুটা, রাইট, 5 কভার করে, বাট এট দ্য সেম টাইম এখন আমাদের চিন্তা করতে হবে ক্যাশ ইনভ্যালিডেশন আমরা কেমনে করব। সো which is one of the hardest thing that you can possibly do in computer science, right? রাইট। কিন্তু একটা জিনিস দেখেন যে আপনার কারেন্ট যে সলিউশনটা বলতেছেন এটা কিন্তু আপনার গোলের মধ্যে 6, 7, 8 এটাকে আর মিট করতেছে না। রাইট। আপনি যেটা করতেছেন এটাকে যদি আপনি হাইলি अवेलेबल করতে চান তখন এটার চিপেস্ট সলিউশন ঠিক থাকবে না, এক্সপেন্স ডাবল হয়ে যাচ্ছে। অটো স্কেলিং আপনার অপারেশনাল কস্ট বাড়বে, আর জিরো মেইনটেনেন্স তো হচ্ছে না অবভিয়াসলি, লাইক আপনি একটা নন ম্যানেজ সার্ভিস ইউজ করছেন।
রাইট, এখন আমার আমার যদি ট্রাফিক বাড়ে আমাকে EC2 আইদার, হ্যাঁ আমাদেরকে এখন হরিজন্টালি স্কেল করতে হবে EC2 আইদার EC2 ইনস্ট্যান্সেস গুলো, এন্ড দেন তাইলে প্রত্যেকটার জন্য আমাদের কস্ট বাড়তেছে। রাইট রাইট, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন রানা ভাই। যদিও আমরা EC2 তে মানে মানে আমরা ম্যানেজ করতেছি না মানে ডিরেক্টলি, বাট স্টিল অনেকগুলো আমরা অকারেন্স তো আমরা পেয়েছি, তাই না রানা ভাই? যেমন ধরেন আমরা যদি অনেকক্ষণ ধরে একটা সার্ভার কন্টিনিউয়াসলি আপ এন্ড রানিং থাকে, অনেক সময় আমরা মেমোরি ম্যানেজমেন্ট ইস্যু পাই। যেমন গার্বেজ কালেকশন অনেক সময় কোনো একটা পার্টিকুলার হয়তো প্লাগইন আমরা ইউজ করছি যেখানে গার্বেজ কালেকশনটা অত ভালো না, বা দেখা গেল যে ইভেন্চুয়ালি এটা চোক করে, রাইট? মানে এবং আমরা লাকি যে আমরা হয়তো ব্লুপ্রিন্ট ডেপ্লয়মেন্টের থ্রুতে এবং আমরা কন্টিনিউয়াস ডেলিভারির থ্রুতে আমরা বারবার হয়তো ডেপ্লয় হচ্ছে, এই কারণে হয়তো এই জিনিসটা আমরা খুব বেশি ফেস করি না। বাট আমরা হয়তো ফেস করি যে মেশিনগুলো হয়তো is left alone for a long time, right? So ওখানে একেবারেই মানে জিরো মেইনটেনেন্সও না, যদিও আমাদের অ্যানসিবল মেইনটেনেন্স আছে, মানে আমাদের নাগিওস অ্যালার্ট আছে, বা আমরা হয়তো অটোমেটিক যদি অটো স্কেলিং গ্রুপও যদি রাখি, আমাদের যে হেলথ চেক যদি ফেল করা শুরু করলে নতুন একটা স্কেল করলো, কিন্তু এটা আপাতত ধরেন কিছু সময় লাগে, রাইট? তো এই ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স কি রানা ভাই? না মানে যদিও এটা অলমোস্ট স্ট্যাটিক অবজেক্ট সার্ভ করবে বেশিরভাগ সময়, তারপরেও ধরেন যে আপনাকে মানে এখানে হচ্ছে আপনার ডেভেলপমেন্ট কস্ট তখন বেড়ে যাচ্ছে। আপনি তখন শুধু অ্যাপ্লিকেশনই ডেভেলপ করছেন না, আপনাকে সার্ভারটাও ম্যানেজ করতে হচ্ছে। এটাও আমার কাছে একটা এক্সপেন্স। সো আমি যদি সলিউশনটাকে চিপ রাখতে চাই, সিম্পলেস্ট রাখতে চাই, লেস মেইনটেনেন্স রাখতে চাই, যেখানে আমাকে সার্ভারের জন্য চিন্তা করতে হচ্ছে না, মনিটরিং এর জন্য চিন্তা করতে হচ্ছে না, স্কেলেবিলিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ, রাত 12টার সময় কোনো পেজার পেতে চাই না ভাই, এটা রাইট, আপনি রাত 12টার সময় পেজার ডিউটি পেতে চান না, এটাই। ওকে, ঠিক আছে। সো আমরা যে পর্যন্ত আসলাম সেটা হলো যে ক্যাশিং এর ব্যাপারে, যেটা সোহেল ভাই যেটা বললেন যে ক্যাশ ইনভ্যালিডেশন ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ ফর শিওর। এই পার্টিকুলার কেসে দ্য নেচার অফ দ্য ডেটা যদি আমরা দেখি, তাহলে আপনার ক্যাশ ইনভ্যালিডেশন মানে খুব ফ্রিকুয়েন্টলি হয়তো লাগবে না। কারণ ফর এক্সাম্পল একটা ওয়েবসাইটের টেমপ্লেট বা থিম খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ হয়ে যায় না, আর যদি চেঞ্জ হয়ও তখন হয়তো আমরা যদি আবার একটু ব্যাকে যাই, রাইট? সো এখানে যদি আমরা দেখি ডেটা উইজার টেমপ্লেট, এটার ভ্যালুটা ডিফারেন্ট হবে, সেটা হয়তো আপনার ডিফারেন্ট একটা ইউআরএল জেনারেট করবে যেখানে ক্যাশ অটোমেটিক্যালি ইনভ্যালিডেট হয়ে যাবে। সো আমাদের যেটা হলো যে লেটস সে একটা হাবের টেমপ্লেট চেঞ্জ হয়নি, এবং দেখা গেল যে ইউজারের ইনফরমেশনও মানে খুব সহজে চেঞ্জ হয় না, যেমন ফোন নাম্বার সহজে চেঞ্জ হয় না, খুব সহজে ইমেল অ্যাড্রেসও চেঞ্জ হয় না। হ্যাঁ, সো এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো অ্যাটলিস্ট আমরা একদিনের জন্য মোটামুটি ক্যাশ করে রেখে দিতে পারি সিডিএন। সো এই পার্টিকুলার কেসে হয়তো আমরা লম্বা সময়ের জন্য সিডিএন ইউজ করতে পারি। সো যখন একবার ক্যাশ হয়ে যাবে, ফর শিওর মানে আমরা যে কোনো একটা আকামাই অথবা ক্লাউড সিডিএন দিয়ে সার্ভ করলে এটা মানে গুড এনাফ, লাইক আমাদের যে টার্গেটটা আমরা টার্গেট করেছি যে 0.5 সেকেন্ডসের মধ্যে, এটা হয়তো লোড হয়ে যাবে। সো তাহলে আমাদের বাকি রইলো তাহলে তিনটা জায়গায় আটকে গেলাম। একটা হলো চিপেস্ট সলিউশন, অটো স্কেলিং, জিরো মেইনটেনেন্স। সো আরেকটা আছে যে আপনার পারফরম্যান্স টু এনি লোকেশন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। রাইট, আমরা পারফরম্যান্স ফ্রম এনি ক্লায়েন্ট লোকেশন, আমরা যদি সিডিএন রেখে দেই রানা ভাই, তাহলে তো যে কোনো ক্লায়েন্ট ডিস্ট্রিবিউশন বা এজ লোকেশনে মোটামুটি ক্যাশ হয়ে যাচ্ছে। সো ওইটা কি সলভ হয় না? অলরাইট, হ্যাঁ, সিডিএন সহ সলভ হচ্ছে না, আমি আগের সলিউশনটার কথা চিন্তা করছিলাম। রাইট, সিডিএন হলে এই লেয়ারটা পর্যন্ত মনে হয় আমরা পার করতে পারছি, আমরা হয়তো 6, 7, 8 এ আটকে গেলাম। সো এনি ব্রাইট আইডিয়াস, এরপর কি করা যায় রানা ভাই, কি বলেন? মানে এখানে ট্রেড অফটা হচ্ছে যে আপনি মানে দুটো অপোজিট অ্যাক্সিসে এখন ট্রেড অফ করছেন, একটা হচ্ছে চিপ চাচ্ছেন আর একটা হচ্ছে জিরো মেইনটেনেন্স চাচ্ছেন। এটা পুরোপুরি অপোজিট দুটো অ্যাক্সিস। আচ্ছা, আমরা তো কাছাকাছি কিছু একটা আসতে পারি। ক্যান উই কনসিডার সার্ভারলেস হিয়ার? আমার মনে হয় যে সার্ভারলেস এখানে একটা ভালো সলিউশন, কারণ আমরা যেহেতু সিডিএন দিয়ে সার্ভ করছি, আপনি যদি এরপরে দেখেন তাহলে কম্পিউটেশন যে ওভারহেডটা সেটা কিন্তু মানে এখন মানে সার্ভার উইল বি ভেরি লেস অকুপাইড। আপনি কম্পিউটেশনের দিক দিয়ে সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট হতে আসবে না, কারণ 24 আওয়ার্সের জন্য একটা রিকোয়েস্ট আপনার ক্যাশ হয়ে যাচ্ছে। সো আমরা কোনোভাবে একটা রিকোয়েস্ট যদি পার এজেন্ট সার্ভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এটার মানে মোটামুটি
আর কোনো মানে কম্পিটিশনের কোনো প্রয়োজন আসছে না, মানে আমাদের সার্ভারের প্রয়োজন আসছে। সো Right. আই থিংক সার্ভারলেস এই পার্টিকুলার সলিউশনের জন্য একটা ভালো অ্যাপ্রোচ। Right. এটা আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমাদের আসলে আমরা এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা কতজন ইউজার এখন দেখছি। সো এটা এখনো সবার কাছে ডেপ্লয় হয়নি। সো স্টিল আমরা দেখছি অ্যারাউন্ড 500 ইউজার্স, মানে 500 এজেন্টস আছে আমাদের। আমরা যদি টেমপ্লেট বলি তাহলে হয়তো টেমপ্লেট আপনাদের 4টা থেকে 5টা টেমপ্লেট আছে। সো ওয়ার্স্ট কেসে যদি রিকোয়েস্ট আসে সব ধরনের কম্বিনেশনের জন্য তাহলে হয়তো 2000 রিকোয়েস্ট আমাদের সার্ভ করতে হবে ডেইলি পার হাব। Right. So in this case আমরা যদি সার্ভারলেসে যাই সেক্ষেত্রে আমাদের EC2 আমাদের মেইনটেনেন্স কমে যাচ্ছে, মেইনটেনেন্স ওভারহেডটা কমে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রবাবলি চিপেস্ট সলিউশনের দিকে যাচ্ছে, বিকজ আমাদের তখন EC2 মেইনটেইন করতে হবে না, পারহ্যাপস ELB বা LB মেইনটেইন করতে হবে না বা ডিপ্লয় করতে হবে না। সো আমরা যদি এইগুলো সহ কস্ট চিন্তা করি সুহেল ভাই, তাহলে চিন্তা করেন যে আমরা একদম লোয়েস্ট একটা ইনস্ট্যান্স ক্লাসও যদি নেই, আমরা একটা তো নিব না, আমরা নিশ্চয়ই দুইটা নিব, মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার যাতে না হয় সেটার জন্য। তাহলে দুইটা একদম ছোট ইনস্ট্যান্স, ধরেন স্মল ইনস্ট্যান্স সাথে ELB অথবা ALB, এটা মিলে শুধু বেসিক, তাহলে আমরা জাস্ট ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচ করছি হয়তো মান্থলি প্রায় $70 to $80। এটা যদি শুধু একটা জোনে, মানে EC2 তে ধরেন একটা জোনের মধ্যে যদি আপনি সার্ভারগুলো হোস্ট করেন, রাইট? আপনি যদি যেমন আপনি ল্যাম্বডাতে যেটা করতে পারছেন সেটা হলো যে ল্যাম্বডা এইচে নিয়ে যেতে পারছেন। ল্যাম্বডা এইচ ইউজ করলে আপনি হয়তো ডিস্ট্রিবিউশনের কাছাকাছি থেকে ল্যাম্বডাটা রান করতে পারছেন, ক্লায়েন্টের আরো কাছাকাছি থেকে। বাট আপনি যদি সেই জিনিসটা রেপ্লিকেট করতে চান তাহলে আপনার কতগুলো সার্ভার মানে ওভার দ্য ওয়ার্ল্ড রাখা লাগবে আর কি। রাইট, আমি শুধু একটা রিজিয়নের কথা বললাম যে আমরা শুধু US ইস্ট ওয়ান রিজিয়নে দুইটা মিডিয়াম অথবা স্মল সার্ভার রান করছি, আর সাথে একটা লোড ব্যালেন্সার আছে, আরও হয়তো স্টোরেজের কিছু খরচ টরচ সব মিলিয়ে $70-80 হয়তো আমাদের পার মান্থ যাবে। এটা একটা রিজিয়নে, একটা জিওগ্রাফিক রিজিয়নে US ইস্টে। আমরা সেম জিনিস US ওয়েস্টে করতে হবে, আমাদের যদি ইউরোপে ক্লায়েন্ট থাকে ইউরোপে করতে হবে, এশিয়াতে থাকলে এশিয়াতে করতে হবে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আমরা হয়তো খুব একটা ডিসকাস করিনি এটা নিয়ে, সেটা হলো যে ডেটাটা কোথায় থাকবে। যেমন আমরা অ্যাপ্লিকেশন সার্ভার নিয়ে কথা বলছিলাম যে অ্যাপ্লিকেশন সার্ভারটা কোথায় থাকবে। ইউজুয়ালি আমরা যেটা করি যে অ্যাপ্লিকেশন সার্ভার আর ডেটা এটাকে কাছাকাছি রাখার চেষ্টা করি, যাতে আপনার মানে ওই অ্যাপ্লিকেশন সার্ভার টু ডেটার যে লেটেন্সিটা ওটা মানে যত কম রাখা যায় আর কি। সো ডেটা আমরা এখানে কি ধরনের ডেটা রাখা যেতে পারে? যেমন আমাদের কি ইনফরমেশন আমরা স্টোর করছি, আমরা রাখছি যে একটা এজেন্টের ইনফরমেশন। সো এখানে এজেন্টের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে কিছু, আমাদের কিছু টেমপ্লেট আছে। সো টেমপ্লেট গুলো ইউজুয়ালি আপনার একটা হ্যান্ডেল বার্স টেমপ্লেট বা এই ধরনের কিছু একটা টেমপ্লেট হবে যেটা আমরা হয়তো ফাইল হিসেবে রাখতে পারি। সো স্টোরেজ কিন্তু একটা জিনিস যেটা আমাদের চিন্তা করতে হবে এট এনি পয়েন্ট যে আমরা কোথায় আসলে রাখছি। এই ক্ষেত্রে আমাদের ডেটার নেচার তো মেইনলি স্ট্যাটিক, রাইট? খুব হার্ডলি চেঞ্জ হয়। সো ফর এক্সাম্পল কারোর যদি এজেন্টের ইনফরমেশনে কোনো মিস্টেকস থাকে ওইটা কারেক্ট করা, ওর এডিশনাল এজেন্টের ইনফরমেশন অ্যাড করা প্রবাবলি, আর ওগুলো খুব লেস ফ্রিকুয়েন্ট। ইজ দ্যাট রাইট? রাইট। সো আমরা মানে পটেনশিয়ালি আমরা যে কোনো একটা ফাইলে এটা রেখে দিতে পারি, একটা জেসন ফাইলে, ওর in this case আমরা হয়তো মানে S3 একটা বাকেটে রাখতে পারি, ওর কোনো একটা ভলিউমে আমরা হয়তো ডেটাটা রেখে দিতে পারি, সেটা মাউন্ট করে দিতে পারি। যে কোনো সার্ভারলেস, যেহেতু আমরা সার্ভারলেস রাখছি, আমাদের ডেটা স্টোরেজও কোনো একটা সার্ভারলেস করলে তাহলে মানে উইল ইভেন্চুয়ালি গেট দ্য বেনিফিট অফ দ্য টোটাল সার্ভারলেস কস্ট। রাইট। তা না হলে যদি আমরা সবসময় একটা RDS আপ করে রেখে দেই তাহলে আবার একই জিনিস হচ্ছে। রাইট। হ্যাঁ, আপনার খরচ ওভারঅল কমে আসতেছে, কারণ আপনি যখন একটা S3 এর মতো সলিউশন ইউজ করবেন তখন আপনি যতটুকু ব্যবহার করবেন ওইটুকুর জন্য পে করছেন। রাইট। আমরা যদি এটাকে একটা স্টোরেজ ফাইলে রাখতাম তাহলে আমাদের হয়তো আপফ্রন্ট আমাদের ওইটা প্রভিশন করতে হতো, যে আমি 5GB 10GB প্রভিশন করে রেখে দিচ্ছি, কিন্তু যেটা আমি পুরো মাস ব্যবহার করছি না। S3 তে আমরা যখন এই টেমপ্লেটগুলো রাখা শুরু করব, এই স্টোরেজটা আমরা ওই পে অ্যাজ ইউ গো ওই মডেলে চলে যাচ্ছে আমাদের। কারেক্ট। So serverless এর সাথে probably best fit হচ্ছে S3. Right. And also that will give us the
like in this property of 6, 7, and 8, like cheapest solution, auto scaling, and zero Right. method. রাইট। আমার আমার খুব আগের কথা মনে পড়ে যাচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটিতে পাশ করি তখন যদি কেউ এসে আমাকে বলতো যে আমার স্টোরেজ ক্লিয়ার হবে একটা ফাইল সিস্টেম, মানে আমি ভাবতাম যে এটা কি বলতেছে সে, মানে ডেটাবেস ছাড়া কিভাবে আমি কোথাও রাখি এই ধরনের ইনফরমেশন। সো আসলে মানুষ মানে থিংস চেঞ্জ ওভার টাইম, আর মানে সবকিছুর আসলে গোলটা কি এবং সেটার সাথে মানে ম্যাচ করছে কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট নাই আসলে কোনো ধরনের রিলেশনাল ডেটা অথবা সার্ভার বেসড স্টোরেজ সলিউশন। তো যদি আমাদের ডেটার মধ্যে রাইট, আমাদের যদি ডেটার কোনো একটা পার্টিকুলার ডেটার মধ্যে যদি কোয়ারি করা লাগতো তাহলে হয়তো আমাদের চিন্তা করা লাগতো যে কোয়ারিয়েবল কোনো একটা জায়গায় রাখা। ইনফ্যাক্ট কোয়ারি করতে হলেও আমরা কিন্তু S3 দিয়েও করতে পারি, ডিপেন্ড করতেছে যে না আমরা অ্যাথেনা দিয়ে একটা বসায় দিতে পারি সামনে, বাট ডিপেন্ড করছে যে আমাদের মানে কোয়ারির রান টাইম মানে কতটুকু ফাস্ট লাগবে, যে এই মুহূর্তে আমাদের কি নিয়ার রিয়েল টাইম কোনো সার্ভ করা লাগবে কিনা তার উপরে, মানে অনেক কিছুই আছে যেটা কনসিডার করা যায়। ও অ্যাপ্লিকেশন থেকে রাইট রিকোয়ারমেন্ট আছে, ফ্রিকোয়েন্ট রাইট রিকোয়ারমেন্ট আছে। রাইট রাইট। আমাদের এটার ক্ষেত্রে ওই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আসলে না। রাইট, যদি আমাদের অ্যাটমিসিটি মেইনটেইন করতে হয় তখন আমাদের ডেটাবেস গুলো চিন্তা করা লাগে, বাট এখানে একটা ডকুমেন্ট স্টোরেজের মতো জাস্ট ইউজ করা হচ্ছে একটা কি ভ্যালু স্টোর। সো যে কোনো কি ভ্যালু স্টোরই আসলে কাজ করবে। সো হ্যাঁ, সলিউশন মানে S3 ইজ এ ভায়াবল সলিউশন ফর শিওর। রাইট। না আমরা যখনই যেহেতু ভাই আমরা জিরো মেইনটেনেন্স চিপেস্ট সলিউশন এগুলোতে যখন যাচ্ছি আমাদের আর্কিটেকচারটা তখন খুব সিম্পলিস্টিক আর্কিটেকচার হওয়া উচিত, মানে আমরা যাতে অনেক কিছু না অ্যাড করি, যেটা এক হচ্ছে যে তখন ওইটা আমাদের কোনো একটা ঝামেলা হলে ডিবাগের এফোর্টটা অনেক বেশি হবে, প্লাস হচ্ছে যে আমরা এটাকে হয়তো স্কেল করতে গেলে তখন একটা লেয়ার আর একটা লেয়ারকে দিয়ে যাতে ব্লক না হয়ে যায়। রাইট রাইট। আর S3 তো অনেক ভালো ভালো যেমন ফিচার কিছু আছে যেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে ফর এক্সাম্পল আপনি যদি চান যে অনেক পুরনো ডেটা যেটা হয়তো কম অ্যাক্সেস হচ্ছে বা হয়তো অনেক আগের এই যে ইনফরমেশন আপনি চাইলে গ্লেসিয়ারে নিয়ে যেতে পারেন, বা আরো অনেক কিছু আছে যেটা খুবই ইন্টারেস্টিং সলিউশন। আর আমরা S3ও আমরা বিভিন্ন বাকেট ক্রিয়েট করতে পারি বিভিন্ন লোকেশনে, এবং আমরা ডিপেন্ডিং অন যে কোথা থেকে কোন ডিস্ট্রিবিউশন থেকে আমাদের ল্যাম্বডাটা ফায়ার হচ্ছে সেটার উপর বেস করে আমরা ওই বাকেটটাও চুজ করতে পারি। সো ওইখানেও আমরা ওই ধরনের মানে ফিচারগুলো ইউজ করতে পারি, রাইট? সো আমার মনে হয় এটা একটা ভালো সলিউশন। সো আমাদের নতুন কম্পোনেন্ট গুলো কি আসলো, লাস্ট যে সলিউশন সেখান থেকে নতুন দুইটা কম্পোনেন্ট আসলো। একটা হলো যে আমরা ল্যামডা হয়তো আমরা দুই ধরনের ল্যামডা থাকতে পারে, যে আমরা ল্যামডা এইচ রান করব নাকি আমরা জাস্ট ট্র্যাডিশনাল ল্যামডা যে কোনো EC2 না, মানে যে কোনো একটা রিজিয়ন থেকে ফাইল করব। আরেকটা যেটা সেটা হলো যে আমরা S3 পিক করব, রাইট? মানে S3 ল্যামডা বিহাইন্ড S3, রাইট? ওকে, সো এইটা দিয়ে আমরা একবার গো থ্রু করে দেখতে পারি, রাইট, যে আর্কিটেকচারটা কেমন হয়। সো হাই লেভেল আর্কিটেকচার আমাদের কোনো একটা ব্রাউজার থেকে তাহলে ক্লাউডফ্রন্ট রিকোয়েস্ট আসলো। ক্লাউডফ্রন্ট যদি ক্যাশ থাকে তাহলে ক্লাউডফ্রন্ট থেকে ডিরেক্টলি সার্ভ করে দিল, আর যদি ক্যাশ এক্সপায়ার করে বা বাস্ট করে কোনোভাবে তাহলে সেটা রিকোয়েস্ট করলো। আমরা একটু আগে যেটা ফ্লোটা যদি মনে থাকে তাহলে আমরা একটা জেএস এর জন্য রিকোয়েস্ট করেছিলাম, আর একটা হলো যে কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করেছিলাম। সো দুইটার জন্য সার্ভ করার জন্য হয়তো দুইটা ল্যাম্বডা থাকতে পারে। এন্ড দেন একটা এই কন্টেন্ট গুলো থাকবে একটা বাকেটের পিছনে, বাকেট থেকে সার্ভ করে দিতে পারে। ইনফ্যাক্ট আমরা জেএসটা কিন্তু ডিরেক্টলি S3 থেকেই সার্ভ করতে পারি ক্লাউডফ্রন্টে। রেন্ডার কন্টেন্টের জন্য আসলে আমাদের ল্যাপটপ দরকার। ইদার ওয়ে ইজ দ্য সেম থিং। জেএসটা আরো লম্বা সময় ধরে আমরা ক্যাশ করতে পারি, কারণ জেএসটা আরো স্টেবল হওয়ার পরে ইট ডাজন্ট অফেন চেঞ্জ। সো ব্যাকড বাই S3 তে আমরা এজেন্টের ইনফরমেশন, তারপর HTML টেমপ্লেট, তারপর সোশিয়েবলের যে এক্সেসের API গুলো আমরা সব রাখতে পারি। আমরা S3 ইউজ করছি দেখে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে কিন্তু আমরা লেয়ারিং যদি ভালোভাবে রাখি, যেমন একটা রিপোজিটরি লেয়ার যদি রাখি, তাহলে কিন্তু আমরা এই রিপোজিটরিটা ফিচারে চেঞ্জও করতে পারি, রাইট? আমরা অনেক ক্ষেত্রে এই লেয়ারিং গুলাতে খুব একটা ফোকাস করি না। এটা কি করা উচিত সোহেল ভাই, রানা ভাই, কি বলেন? আমার তো মনে হয় এই লেয়ার গুলো অ্যাপ্লিকেশনে খুবই ম্যান্ডেটরি, কারণ স্পেশালি এই ধরনের কেসে যেখানে আমরা হয়তো S3 থেকে পরে ডায়নামো বা অন্য কোনো ডিবিতে মুভ করতে পারি যদি চাই।
আরেকটা যেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সোশিয়েবল থেকে আমরা আমরা ডেটা পুল করছি, সেটা আমরা একটা AWS ইভেন্ট ব্রিজ দিয়ে আমরা রান করতে পারি। সো এটা ডাজন্ট হ্যাভ টু, মানে এটার জন্য একটা ম্যানেজ সার্ভিস আছে AWS। সো আমরা এভরি 12 আওয়ার্সে ফায়ার করছি ওটা। সো এজেন্টের যে ইনফরমেশন গুলো সেগুলো S3 তে থাকছে। সো দিস ইজ দ্য আর্কিটেকচার উই কেম আপ উইথ আনটিল নাও, রাইট? So basically AWS event bridge every 12 hours fire করবে একটা ল্যামডাকে, এবং ল্যামডাটা হচ্ছে সোশিয়েবল এপিআই দিয়ে এপিআই থেকে আপনারা পুল করে ডাটাটা নিয়ে এসে এজেন্টের ইনফরমেশনটা নিয়ে এসে S3 বাকেটে পুশ করে রেখে, রাইট? এক্স্যাক্টলি। তার মানে আমাদের ওই যে প্রথমে যে উইজেটটা আমরা দেখছিলাম, ওই উইজেটে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওগুলা কাউকে মেনটেন করতে হবে না। এটা ওই এজেন্টের যে পার্টিকুলার সোশ্যাল যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে এটা সবসময় আপডেট হবে, সেখান থেকে পুল করে, রাইট? কাউকে ইনপুট করা লাগছে না, এটা এটা সোশিয়েবল থেকেই চলে আসছে, which is pretty cool. সো আমরা যদি গোলগুলা আবার একবার ওভারভিউ করি, কি বলেন রানা ভাই? আপনার কি মনে হয় সবগুলা পয়েন্ট কি কভার করে? আমরা অবশ্যই এখানে আগে গ্রিন করে রাখছি, বাট আমরা উই ক্যান জাস্ট ক্রস চেক, রাইট? রাইট। আমার প্রথমটা যেটা রেন্ডার উইজেট ইন এনি ওয়েবসাইট, এটা অবশ্যই হয়ে গেছে। কাস্টমাইজেবল HTML টেমপ্লেট, তারপর হচ্ছে 3 নম্বরটা যেটা পুল এজেন্ট ইনফরমেশন ফ্রম অ্যানাদার সিস্টেম। 3 নম্বর পয়েন্টটাও মোটামুটি একটা ধরেন জিরো মেইনটেনেন্স সলিউশন হয়ে গেছে, যেটা কাউকে ম্যানুয়ালি এজেন্টের ইনফরমেশন আপডেট করতে হচ্ছে না, পুরো জিনিসটাই একটা ওয়ার্কার সাইকেলের মধ্যে আছে। তারপরে রেন্ডার উইদিন 5 সেকেন্ড, এটা এখন আমরা একটা CDN ব্যবহার করছি, যেটা মোটামুটি ডেলিভারিটা আমাদের লাস্ট মাইল যে ডেলিভারিটা, ওইটার ল্যাটেন্সিটা কমানোটা গ্যারান্টি দিচ্ছে। আর সম্ভবত এটাতে আমরা যেহেতু গ্লোবাল ডিস্ট্রিবিউশন যদি ইউজ করি, তাহলে আলাদা করে আমাদের কোনো রিজনের জন্য চিন্তা করতে হবে না, এটা গ্লোবালি করতেছে। আর অবভিয়াসলি CDN এর সাথে এটা পারফরমেন্ট ফ্রম এনি ক্লায়েন্ট লোকেশন, কারণ যে ক্লায়েন্ট লোকেশন যেটাই হোক, CDN এর তার নিয়ারেস্ট এজ লোকেশন থেকে এটা সার্ভ করবে। আর ওভারঅল আমরা এই পর্যন্ত যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করলাম সবগুলোই কিন্তু পে অ্যাজ ইউ গো, মানে কোনো আপফ্রন্ট কস্ট নাই, রাইট? আমাকে আগের থেকে টাকা দিয়ে রাখতে হবে। পুরোটাই হচ্ছে যতটুকু এক্স্যাক্টলি ব্যবহার হবে, সেটা CDN এর ব্যান্ডউইথ হোক, ল্যামডা এজের ইনভোকেশন হোক, ল্যামডা ইনভোকেশন হোক, স্টোরেজের S3 তে ইউজ হোক, সবকিছুই পে অ্যাজ ইউ গো। সো ওভারঅল এটা চিপেস্ট সলিউশন ইন টার্মস অফ যে আমরা কোনো আপফ্রন্ট কস্ট নেই। আর এই প্রত্যেকটা লেয়ারই নিজে, মানে AWS অথবা আমরা যেই প্রোভাইডারই ইউজ করি, ক্লাউড প্রোভাইডারই, তার সিমিলার কম্পোনেন্টের অটো স্কেলিং এ গ্যারান্টেড। যে হঠাৎ করে ট্রাফিকের স্পাইক যদি এখন 10,000 থেকে 1 মিলিয়ন হয়, ওটা আমাদের কিছু হেডেক নিতে হবে না, প্রত্যেকটা লেয়ারই ম্যানেজড। আর অবভিয়াসলি এটাতে আমাদের কোনো মেইনটেনেন্স হ্যাজার্ডও নাই, সবকিছুই ম্যানেজ সলিউশন এখানে। আই থিঙ্ক ওভারঅল আমার কাছে মনে হয় যে সবগুলো লেয়ারই কভার হয়ে গেছে। চলবে কি মনে হয়? হ্যাঁ, আমারও মনে হয় যে সবগুলা গোলে আমরা হিট করছি এই জায়গায়। রাইট। সো এখন ধরেন আমরা তাহলে এমনিতেও একটু জাস্ট ডিসকাস করে রাখতে পারি যে ল্যামডার তাহলে লিমিটেশন গুলো কি, যেমন ধরেন এটা কি মানে এটা কি সবসময় কাজ করবে কিনা, কারণ আমি যতটুকু জানি মানে কনকারেন্ট ল্যামডা এক্সিকিউশন একটা লিমিটেশন আছে, যেমন 1000, মানে এটা কোটাটা হয়তো বাড়ানো কমানো যায়, রাইট? সো তারপরেও মানে এটা হয়তো একটা জিনিস যেটা হয়তো আমাদের ম্যানুয়ালি যদি সার্ভ করতাম তাহলেও ম্যানেজ করা লাগতো, রাইট? কারণ হলো যে দেখা গেল যে আমাদের হয়তো 2টা সার্ভার আছে, যেটা হয়তো 1 মিলিয়ন সার্ভ করছে অর হোয়াটএভার। সো আমাদের যদি এর চেয়ে বেশি রিকোয়েস্ট আসে তাহলে আমাদের অটো স্কেল আপ বা কিছু একটা করা লাগবে। সো এটা জাস্ট সামথিং টু কিপ ইন মাইন্ড। আর আমাদের যে কোনো একটা এক্সিকিউশন আমরা যেগুলো দেখেছি, সেটা ল্যামডার যে লিমিটেশন, তার মধ্যে এক্সিকিউশন তার অনেক আগে সার্ভ হয়ে যায়। সো ল্যামডা মানে 5 সেকেন্ডস, রাইট? লিমিটেশন হচ্ছে এক্সিকিউশন টাইম। দেখি 5 সেকেন্ড নাকি আরো কম? এখন মনে হয় অনেক বাড়াইছে। আগে প্রথমে যখন ছিল 300 ছিল, আমি একসময় দেখছিলাম 300 সেকেন্ডস, এখন মনে হয় লাইক অনেক বাড়াইছে, 900 সেকেন্ডস পর্যন্ত নিয়ে গেছে। আমাদের কোন রিকোয়েস্টই তো ইনফ্যাক্ট মিলিসেকেন্ড, লাইক হাফ এ সেকেন্ডের বেশি হওয়ার কথা না, ইভেন যদি। রাইট, খুবই কম। তো এটা কোনো লিমিটেশন, এই ক্ষেত্রে এই লিমিটেশনটা আমাদের জন্য প্রবলেম না। আরেকটা লিমিটেশন যেটা আছে, সেটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে ল্যামডার একটা কোল্ড স্টার্ট আছে, রাইট? তো এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেটা হচ্ছে আমাদের একটু চিন্তা করতে হবে।
রাইট, সেটা হয়তো আমরা নেক্সট ফেজে তাহলে চলে আসতেছে যে আমরা তো এটা সার্ভ টার্ভ করার পরে আমরা খুব খুশি যে আচ্ছা আমরা পজিটিভ নোটগুলো দিয়ে দিই আগে ফার্স্ট, রাইট? এখন আমাদের শেষ হয়নি ডিসকাশন, দেয়ার ইজ লট মোর টু কাম। সো আমরা আমরা এখন পর্যন্ত মানে ইটস জাস্ট ইউজ করা শুরু হয়েছে। আমরা দেখছি যে ম্যাক্সিমাম আমাদের পার ডেতে 37K এর মতো মানে আমরা রিকোয়েস্ট হিট করছি, রাইট? সো এই পরিমাণ রিকোয়েস্টের জন্য আমাদের দিস ইজ দ্য বিল, আমাদের লাইক লেস দেন $1, এটা মান্থলি। সো দিস ইজ তাহলে আমরা মান্থলি কত রিকোয়েস্ট সার্ভ করলাম, মানে যদি আমরা আগের স্লাইডে যাই তাহলে যদি এখানে আসি টোটাল রাইট অ্যারাউন্ড টোটাল তো এখানে ডিউরেশনটা কিন্তু আপনার 15 দিনের মতো, রাইট? 13 দিনের মতো। সো 13 দিনে আপনার আমরা কি একটা 13 দিনে প্রায় 4 মিলিয়ন। 13 দিনে 4 মিলিয়ন। সো ধরেন হচ্ছে এক মাসে আমরা 8 মিলিয়ন বা 10 মিলিয়নের মতো রিকোয়েস্ট হবে। হ্যাঁ 10 মিলিয়নের মতো রিকোয়েস্ট হচ্ছে। সো 10 মিলিয়ন রিকোয়েস্ট সলভ করার পরে আমাদের বিল কত আসছে? লেস দেন আমাদের $1 কম আসছে। ইটস অ্যামেজিং। রাইট, ইটস রিয়েলি ইমপ্রেসিভ। মানে এখানে আসলে ল্যাম্বডা বা সার্ভারলেসের আসলে স্ট্রেংথ, রাইট? মানে একটা হলো যে আপনার কস্টিং পে অ্যাজ ইউ গো, এটা হয়তো বাড়বে একসময়, কিন্তু এটা বেড়েও যে পর্যায়ে যাবে তখন লাইক দ্য বিজনেস ইজ বুমিং, এবং ওই পর্যায়ে গেলে মানে ইটস ভেরি গুড। বাট এটা কিন্তু যেটা রানা ভাই বারবার বলছিল যে মানে পে অ্যাজ ইউ গ্রো, আপনি যখন গ্রো করবেন ইউ ক্যান অলওয়েজ লাইক ইনভেস্ট মোর মানি, বাট আপনার শুরুতে আপনার কোনো স্টার্টআপ হিকআপ নাই। এইটা আপনি ভালো বলছেন জিতু ভাই। মানে ওরা অ্যাডভার্টাইজ করে পে এজ ইউ গো হিসাবে, আপনি বলতেছেন পে এজ ইউ গ্রো। এটাও ভেরি মাচ অ্যাপ্লিকেবল, বিকজ হচ্ছে যখন আপনি স্টার্টআপ অর স্ক্র্যাপি স্টার্টআপ ধরেন আপনি খুব আর্লি কোনো কিছু একটা শুরু করছেন, ওয়ান্ট টু ট্রাই সামথিং আউট, আপনি আপফ্রন্ট খুব বেশি এক্সপেন্ডিচার তো আপনি ইভেন অ্যাফোর্ডও করতে পারবেন। তো এই ধরনের ক্ষেত্রে আপনি যখন গ্রো করবেন তখন আপনি অ্যাফোর্ড করতে পারবেন, তখন আপনি স্পেন্ড করতে পারবেন। এই ধরনের মডেলটা খুবই ভালো কাজ করে, স্পেশালি যখন আপনি খুব আর্লি স্টেজের স্টার্টআপ ওর আর্লি স্টেজ ইভেন বুটস্ট্র্যাপ করতেছেন আপনার বিজনেসটা। তো আপনারটা আমার পছন্দ হয়েছে, আপনার এই আচ্ছা রানা ভাই, এখানে তো অনেক কিছু ফ্রি টায়ারের ভিতরে পড়ে গেছে। সো আমরা যদি মানে ইউজেজ অনেক বাড়ে, আপনার হয়তো ভালো এক্সপেরিয়েন্স থাকবে যে এটা অ্যাকচুয়ালি যখন কিছু পেইড টায়ারে এসে পড়বে তখন কি খুব বেশি পারবে আপনার বিলটা এটার পার্সপেক্টিভে? মানে এটা ফ্রি ইউজেস টায়ারে যে পরিমাণ লিমিট আছে ওইটা তো একটাই প্রবলেম যে আপনার ফ্রি ইউজেস এর লিমিটটা 1 বছর পর্যন্ত থাকে নতুন অ্যাকাউন্টে। আপনি 1 বছর পর্যন্ত আপনাকে কোনো পে করতে হবে না লিটারালি, কারণ আপনি প্রথমে অ্যাকাউন্টের সাথে যে ফ্রি ক্রেডিটটা পাচ্ছেন এটা দিয়ে আপনি এই স্কেল না, এটা ধরেন 10-20 ফোল্ড হইলেও আপনাকে তেমন কোনো এক্সট্রা পে করতে হবে না, কারণ সবকিছুই ফ্রি ইউজেস টায়ারের মধ্যে পড়ে যাচ্ছে। ফার্স্ট মিলিয়ন রিকোয়েস্ট মনে হয় একটা ল্যাম্বডাতে ফ্রি, রাইট? এন্ড দেন ওরা চার্জ করা শুরু করে, রাইট? মান্থলি একটা এটা মান্থলি আছে, রাইট? আপনি ওটা 12 মান্থের পিরিয়ডে আপনার এখন যে ইউজেস এটা কয়েক ফোল্ড হইলেও আপনাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না। পারফেক্ট ফর স্টার্টআপ, রাইট? আপনি কিছুই করতেছেন না, চিন্তা করেন যে এখানে আপনাকে ডেভেলপমেন্ট এফোর্টের বাইরে অন্য কোনো এফোর্ট দিতে হচ্ছে না। এটা হচ্ছে একটা স্টার্টআপের বড় যে স্ট্রাগল থাকে যে আমি ডেভেলপমেন্ট আমার শ্রম আছে কিন্তু টাকা নেই এখন, রাইট? এক্স্যাক্টলি। আর এটা অলরেডি একটা সিকিউর সলিউশন, মানে এখানে আপনাকে সিকিউরিটি নিয়ে খুব বেশি অবশ্যই চিন্তা করতে হবে, মানে আপনার ডিজাইন আর্কিটেকচারটা কি, বাট আপনাকে অনেক কিছু নিয়ে খেয়াল রাখতে হবে না সারাক্ষণ, কারণ সবগুলাই ম্যানেজ সলিউশন, তারা নিজেরা সিকিউরিটি প্রোভাইড করতেছে। আনলেস যে আপনি এটা একটা পাবলিক হোস্ট যেহেতু মানে অনেক কিছু করা যেতে পারে, তাই না? যেমন ধরেন কেউ যদি ব্রুট ফোর্স অ্যাটাক করতে চায় সে কিন্তু করতে পারবে। যেমন ধরেন আপনার যদি কন্টেন্ট, কারণ এটা তো এক্সপায়ার করবে, রাইট? যেমন ধরেন আপনার কন্টেন্ট টেমপ্লেট যদি ডিপেন্ড হয় তাহলে আপনার ক্যাশটা এক্সপায়ার করবে। সো মানে কেউ যদি চায় তাহলে কিন্তু আপনার মানে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারে। এই ক্ষেত্রে ভালো আমাদের জন্য কিছুটা, কারণ হচ্ছে সে তখন আমরা ওই মানে ল্যাম্বডা কোল্ড স্টার্টের প্রবলেমটাতে পড়ব, কোল্ড স্টার্টের প্রবলেম বন্ধ করে রাখবে। আপনার ক্যাশের যে প্রবলেমটা আমরা একটু আগে কথা বলতেছিলাম ওই প্রবলেমটা তখন হয়তো সলিউশন হয়ে যাবে। তো আমরা এনকারেজ করি কেউ যদি এখানে ব্রুট ফোর্স অ্যাটাক, আপনি চাইলে ওইটা নিয়েও যদি একটু কেউ চিন্তিত থাকে, হয়তো আপনার কোনো বিলিং সাইকেলে দেখলেন যে প্রচুর
আপনার ট্রাফিক ওয়েস্টেড হয়েছে যে ওটা ব্রুট ফোর্সের কারণে অথবা বটের কারণে, আপনি চাইলেই এটার সাথে একটা AWS এর যে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে এটা ইন্টিগ্রেট করতে পারেন, ওইটাও আমরা হ্যাঁ সামনে সামনে একটা ওয়েব বা কিছু রাইট। বসাতে দিতে পারি। সো ঠিক আছে, আমরা তো এগুলো এসব ইমপ্লিমেন্ট করার পর আমরা বললাম বাহ কুল টেকনোলজি, সো ইটস ডান, আমরা হাত ধুয়ে ফেলছি, সব শেষ। এরপরে যেটা আমাদের কাছে রিকোয়েস্ট আসলো সেটা হলো যে সবই ঠিক আছে, কিন্তু প্রথমে শুরুতে রেন্ডার হতে এত সময় লাগে যে ক্লায়েন্ট তখন বসে থাকবে না, যে কি করা যায়। সো তখন আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তো ল্যাম্বডা ইউজ করলাম, সো এটার তো অ্যাডভান্টেজ গুলো দেখলাম, সো এটা তো আরেকটা সাইড অফ দ্য কয়েনও আছে, সেটা হলো যে স্লো ইনিশিয়াল রিকোয়েস্ট। সো কোল্ড স্টার্ট যেটা, আমরা তখন একটু চিন্তা করতে বসলাম আবার কাগজ কলম নিয়ে যে আমরা কিভাবে অপটিমাইজ করব, রাইট? সো অপটিমাইজ করার তো আসলে দুইটা ওয়ে থাকতে পারে, রাইট? একটা হলো যে আমি যেটা মাথায় আসছে, একটা হলো যে আপনার ল্যাম্বডাটা যখন সার্চ করছে শুরুতে, সেই শুরুটাই যাতে মানে খুব ফাস্ট যাতে কোল্ড স্টার্টটা হয়ে যায়, এটা যাতে পার হয়ে যায়, মানে ল্যাম্বডাকে অপটিমাইজ করা অথবা ল্যাম্বডার কোল্ড স্টার্টটাকে অপটিমাইজ করা, অথবা ল্যাম্বডাকে সবসময় ওয়ার্ম রাখা, ল্যাম্বডাকে সবসময় ওয়ার্ম রাখা, অথবা সিডিএন কে ওয়ার্ম রাখা। যেমন সিডিএন ক্লায়েন্ট রিকোয়েস্টের থ্রুতে সিডিএন এর ডেটাটা জেনারেশনের থেকে আমরা যদি প্রি ওয়ার্ম করে রাখতে পারি, রাইট? সো এইগুলা অপশন থাকতে পারে, রাইট? সো আমরা দেখি, আমরা আচ্ছা জিরো স্যাম্পল ডেটা। এক মিনিট, মানে বিফোর ইউ গো এনি ফার্দার, সিডিএম ওয়ার্ম করাটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এটা নিয়ে ছোট করে একটা ডিসকাশন করেন। কারণ যেটা হইছে যে আমরা তো ধরেই নিছি যে আমরা একটা সিডিএন বসাইছি, তার মানে আমাদের সব রিকোয়েস্টই ফাস্ট হবে, রাইট? কিন্তু জিনিসটা তো টেকনিক্যালি এইভাবে কাজ করে না, আমাদের জিনিসটা টেকনিক্যালি তা না। হ্যাঁ, আমরা একটা এই ডেটাটা মনে হয় একটা ভালো পয়েন্ট রানা ভাই এই জিনিসটা। সো আমি কিছু ডেটা জাস্ট রিপ্রেজেন্ট করছি, কিছু জাস্ট ডামি ডেটা। সো এই ডেটাটা আমি কিভাবে পেলাম, আমরা যেভাবে পেলাম সেটা হলো যে আমরা ক্লাউডফ্রন্টের যে এক্সেস লকটা আমরা একটা রেজিস্ট্রিতে রাখলাম এবং আমরা একটা সিম্পল অ্যাথেনা দিয়ে ডেটাটা কনজিউম করলাম। সো ক্লাউডফ্রন্টের আপনার TTFB আছে, মানে টাইম টু ফার্স্ট বাইট আছে। সো এটা কিন্তু অ্যাকচুয়াল ইউজারের এক্সপিরিয়েন্স না, বাট ভেরি ভেরি ক্লোজ টু ইউজার এক্সপিরিয়েন্স। কারণ হলো যে ক্লাউডফ্রন্ট যখন আপনার ডেটাটা পেয়ে যায়, ক্লাউডফ্রন্ট থেকে ডিস্ট্রিবিউশনের বা ইউজারের ডিসটেন্সটা খুবই কম এবং সেখানে মানে লাইক মিলি সেকেন্ডসের মধ্যে চলে যায়। এখানে ক্লাউডফ্রন্ট হচ্ছে আমাদের সিডিএন, রাইট? ক্লাউডফ্রন্ট হচ্ছে আমাদের সিডিএন, রাইট। ক্লাউডফ্রন্ট হলো সিডিএন। সো এখানে যে ডিস্ট্রিবিউশনটা সেটা হলো যে এইচ লোকেশন থেকে, মানে ক্লাউডফ্রন্টের এইচ ডিস্ট্রিবিউশন থেকে তার কতক্ষণ ওয়েট করতে হচ্ছে, মানে তার ফার্স্ট বাইটটা রিসিভ করতে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে। সো ফ্রম ল্যাম্বডা, সো ক্লাউডফ্রন্ট টু ল্যাম্বডার যে ডিলেটা আমরা এখানে রাইট। সো আমাদের প্রসেসিং ইজ ভেরি ফাস্ট। আমরা ল্যাম্বডার ডেটাটা এখানে রাখলে একটু কত ভালো হতো, যে ল্যাম্বডা প্রসেস খুব দ্রুত করে ফেলে, মানে একটা পার্টিকুলার কন্টেন্ট সার্ভ করতে সে বেশি সময় নেয় না। হুইচ মিনস যে এই যে 4.6 অ্যারাউন্ড মানে 4.5 সেকেন্ডের মতো আমরা দেখছি, এই 4.5 সেকেন্ডের মধ্যে বেশিরভাগ সময় আসলে ল্যাম্বডার কোল্ড স্টার্ট হয়, মানে ল্যাম্বডাটা স্টার্ট হতে যে সময়। সো আমি নিচে কিছু ডেটা রেখেছি, মানে এত হতাশ হওয়ার কিছু নাই, উপরে ডাটা যেগুলো সেগুলো হয়তো কিছু ইউজার পাচ্ছে, বাট নিচের যে ডেটাটা দিস ইজ অ্যাকচুয়ালি দ্য 90th পার্সেন্টাইল, হ্যাঁ, মানে অন্যদের জন্য, যেমন যারা অ্যাকচুয়ালি ক্যাশ হিট করছে তাদের জন্য, তারা ইনফ্যাক্ট লাইক 47 মিলি সেকেন্ডস এর মধ্যে অ্যাকচুয়ালি ডাটা পেয়ে যাচ্ছে। সো এবং ক্যাশ হিট করে মানে আপনি যেটা বলছেন যে 90% টাইমে ক্যাশ হিটই করে, মিস করে যখন আমরা ওই উইন্ডোটাতে যখন আমরা সিডিএন ক্যাশটাকে এক্সপায়ার, আমরা সিডিএন যেমন আমরা সময় এক্সপায়ার করি, রাইট। আমরা যেমন বলছি যে ক্যাশ ফর 24 আওয়ার্স, তো মানে ক্যাশ তো অনেক ভাবেই সিডিএন এ করা যায়। যেমন ধরেন HTTP ক্যাশ হেডারে মানে ইফ নান ম্যাচ, মানে আপনি ই ট্যাগ দিয়ে করতে পারেন, আর একটা হলো যে ইফ মডিফাইড সিনস দিয়ে রিকোয়েস্ট করতে পারেন। সো ইফ মডিফাইড সিনস আসলে সবচেয়ে এফিশিয়েন্ট, কারণ হলো যে আপনি যদি বলে রাখেন যে এত সময় পর্যন্ত ক্যাশ করে রাখো, তাহলে এই কন্টেন্টটা আপনার ব্রাউজার যদি নিজে চায়, তাহলে সেও, আপনি যদি পাবলিক ক্যাশ করে রাখেন, যে আপনি HTTP ক্যাশ কন্ট্রোলে বলে রাখেন এটা পাবলিক, তাহলে কিন্তু ব্রাউজার চাইলে নিজে সে সেভ করে রাখতে পারবে, সে হয়তো ডাটার জন্য রিকোয়েস্টই করবে না, মানে নেটওয়ার্ক কলও হবে না, এরকম। সো আমরা যেই পলিসিটা ফলো করেছিলাম সেটা হলো যে মানে ইফ নান ম্যাচ তো অলওয়েজ থাকে, এটা মানে যে কেউ এটা ক্লাউডফ্রন্ট এমনিতেই জেনারেট করে এটা একটা। আর আমরা যেটা অ্যাড করেছিলাম সেটা হলো যে
ইফ মডিফাইড মানে ইফ মডিফাইড সিন্স আর সো সো সেটা যেটা হয় সেটা হলো যে 24 আওয়ার্স পরে ক্যাশটা আপনার ডেফিনেটলি এক্সপায়ার হয়ে যায়, তখন এরপর 24 আওয়ার্স পরে এক্সপায়ার হওয়ার পরে যে প্রথম যে রিকোয়েস্ট আসছে সে আপনার এরকম 4.5 সেকেন্ডের একটা হিসাব পায় আর কি। Right, so যেহেতু আমাদের একটা সামনে সিডিএন আছে এবং সিডিএনই ম্যাক্সিমাম ট্রাফিকে সার্ভ করে দিচ্ছে, তো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হচ্ছে আমাদের ল্যামডা গুলা দে সিট আইডল, এন্ড যখন তারা আইডল স্টেটে থাকে অটোমেটিকলি এডাব্লিউএস ওদেরকে কিল করে দেয়। সো সো এবং এই কারণে আমরা এই কোল্ড স্টার্টটা পাচ্ছি যখন আবার ক্যাশটা মিস করে। সো এডাব্লিউএস কে ল্যামডাটাকে প্রথমে জাগাইতে হয় এন্ড দেন সে পারফর্ম করে এন্ড দেন স্টাফ লাইক দ্যাট। তো ওই এটা ভালো বলতেছে যে কোল্ড স্টার্ট। রাইট, আমাদের যদি আরো ফ্রিকোয়েন্ট ল্যামডা রিকোয়েস্ট আসতো তাহলে হয়তো আমাদের মানে এত হোল্ড টাইমটা থাকতো না। কারণ এডাব্লিউএস ওদের নিজেদের একটা মানে এস্টিমেশন প্রসেস আছে যেটাতে ওরা দেখে যে ল্যামডা কি এখন রিকোয়েস্ট আসতে পারে কিনা। যেমন লাস্ট 5 মিনিটসে যেভাবে রিকোয়েস্ট আসা শুরু করছে ইটস অ্যাকচুয়ালি ইনক্রিজিং, তাহলে ওরা আরো কিছু ল্যামডা স্পন করে রেখে দেয়। আর যদি দেখা যায় যে না ডিক্রিজিং এবং ওভার টাইম এটা রিকোয়েস্ট আসছে না, মানে ওরা নতুন অ্যালোকেশন করে না। সো আমাদের যদি কোনো একটা মানে প্রেডিক্টেবল রিকোয়েস্ট আসতো তাহলে হয়তো দেখা গেল যে এই টাইমটা হয়তো একটু কম হবে। রানা ভাই, এখানে আপনার কিছু অ্যাড করার আছে? না মানে এখন এটা হচ্ছে যে যেহেতু আপনি এই প্রজেক্টটা কেবল শুরু করতেছেন, আপনি এখনই প্রেডিক্ট করার মতো এনাফ ডাটা আপনার কাছে নাই, কিন্তু আপনার কাছে গোল আছে যে আপনাকে হাফ সেকেন্ডের মধ্যে সার্ভ করতে হবে। আমরা প্রেডিকশনের ওইটা করতে আরো ভালো মতো করতে পারবো যখন আমাদের এনাফ ডাটা থাকবে, যেটা আপনি এখানে কিছুটা করার এস্টিমেট করার চেষ্টা করছেন। যে আমরা ক্লাউড ফ্রন্টের থেকে লগ নিয়ে এসে বের করার চেষ্টা করছি যে আমাদের কত শতাংশ রিকোয়েস্টগুলার হিট হচ্ছে অথবা মিস হচ্ছে, আর যখন মিস হচ্ছে তখন কত সময় লাগতেছে। এই প্রেডিকশনে আমরা হয়তো আরো বেটার হবো ফিচারে গিয়ে, তখন হয়তো আমরা ল্যামডার কিছু পলিসি সেট করবো, ওয়ার্নিং এর, এগুলো আরো অনেক ডাউন দ্য লাইন। এটা অবশ্য এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য কঠিন হবে, কারণ হলো দ্য নেচার অফ দ্য অ্যাপ্লিকেশন এমন যে ওই যেটা বললাম যে আপনার প্রেডিক্ট করার জন্য যে সিগন্যালগুলো, ওই সিগন্যালগুলো আমার কাছে নেই। যেমন কেউ হয়তো ফেসবুকে শেয়ার করলো, তখন হয়তো স্পাইক। হ্যাঁ, আমাদের যদি এমন হয় যে ল্যামডার মানে মিলি সেকেন্ডস এর মধ্যে যদি আমরা মানে কোল্ড স্টার্টার টাইমটা যদি আরো কম হতো তাহলে হয়তো আমরা হয়তো আরো কুইকলি আইডেন্টিফাই করতে পারতাম। আচ্ছা, উই আর সিইং এ ভেরি স্টিপ স্পার্ক, তখন আমরা আরো কিছু ল্যামডা হয়তো ওয়ার্ম করে রাখি। বাট এটাও একটা ইন্টারেস্টিং ইস্যু আর কি, যে আমাদের যদি প্রেডিক্টেবল মানে রিকোয়েস্ট আসে ল্যামডার জন্য তাহলে কোল্ড স্টার্ট পাওয়ার মানে এটা হয়তো একটু কম আসা শুরু হয়েছে। সো এখানে কোল্ড স্টার্ট দেয়ার ক্যান বি পলিসিস। হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম এখানে কোল্ড স্টার্ট হচ্ছে अराउंड 4.5 সেকেন্ড, রাইট? 4.5 সেকেন্ড হচ্ছে কোল্ড স্টার্ট। এখন যদি আমাদের এইটা if we want to get around that, একটা পলিসি এটা হইতে পারে যে আমরা একটা লাইক ফেক রিকোয়েস্ট মাঝে মাঝে পাঠায় রাখবো যাতে ল্যামডাটা সবসময় ওয়ার্ম থাকে এন্ড এটা সাসপেন্ডেড না হয়। ওর আর কি পলিসি থাকতে পারে, আর কিভাবে আমরা এই জিনিসটাকে ওয়ার্ম রাখতে পারি? মানে ল্যামডার যেই টেমপ্লেটটা জেনারেট করছে আমরা ওইটাকেই আপনি যেটা বললেন স্ট্র্যাটেজিটা, যে আমরা কিছু ফেক রিকোয়েস্ট দিয়ে সেই টেমপ্লেটটাকে যদি প্রি জেনারেট করে রাখতে পারি তাহলে কি এই সময়টা আরেকটু কমে? হ্যাঁ রাইট, আপনি যেটা বলতেছেন সেটা হলো আরেকটা হতে পারে। সেটা হলো যে লেটস সে আমরা অল পসিবল কম্বিনেশনের মানে এজেন্ট এবং টেমপ্লেটের অল পসিবল কম্বিনেশনের যে ডেটাটা সেটা আমরা জেনারেট করে লেটস সে এস3 তে রেখে দিলাম। তাহলে যেটা হবে যে আমাদের সার্ভ করার জন্য ল্যামডার থ্রুতে আর যাওয়াই লাগবে না। সো যে রিকোয়েস্টটি আসতেছে সেই ডেটাটা ইজ অলরেডি জেনারেটেড। সো তখন ওটার পলিসিটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ ওটা হবে যে আমাদের হয়তো একটা পিরিয়ডিক টাইম পর আমরা হয়তো h3 ফাইল জেনারেট করতে থাকবো, আর যখন আমাদের ক্লাউড ফ্রন্টের রিকোয়েস্ট আসবে তখন আমরা ডাইরেক্টলি s3 থেকে সার্ভ করব। সো সেটা তখন তো আমাদের সিডিএনও লাগবে না প্রবাবলি, রাইট? আমরা যদি ডাইরেক্টলি সিডিএন আমরা তা মনে রাখতে পারি সোহেল, কারণ সিডিএন কখনো লাগবে রাইট। কারণ আপনার s3টা আপনি যে কোনো একটা জায়গায় রাখবেন, যেমন আপনি তখন তো আর লজিক রাখতেছেন না কোনো ল্যাম্পটা। সো তখন s3টা হয়তো আপনার যে কোনো একটা রিজিয়নে আছে, যেমন আপনার হয়তো আপনার হয়তো যে কোনো একটা ইউরোপিয়ান জোনে অথবা ইউএস জোনে কোনো একটা জোনে আছে। সো ওটা ক্যাশ করে থাকলে অবশ্যই ভালো, কারণ আপনি ইভেন্চুয়ালি আপনি চান যে ক্যাশ হেডারগুলো প্রপারলি বসুক,
যাতে আপনার ক্লায়েন্ট সাইড পর্যন্ত আইডিয়ালি হলো যে আপনার ধরুন ব্রাউজারই ক্যাশ করে রেখে দিচ্ছে। রাইট। ওকে, সো আমরা এখন পর্যন্ত আরেকটা এটা আমরা কথা বলতেছিলাম যে ল্যাম্বডাকে ওয়ার্ম করার জন্য, রাইট, কোল্ড স্টার্টটাকে কমানোর জন্য। রাইট। সো কোল্ড স্টার্ট এখন ধরেন দিনে যদি 2000 রিকোয়েস্ট আসে, মানে আমার ভ্যালিড রিকোয়েস্ট 2000, তাহলে আমরা কোল্ড স্টার্টটাকে ওয়ার্ম করার জন্য আমরা কয় হাজার রিকোয়েস্ট জেনারেট করব? দেখা গেল যে আমার যত রিকোয়েস্ট সার্ভ করা হচ্ছে কোল্ড স্টার্টটাকে ওয়ার্ম করার জন্য অনেক অনেক বেশি অনেক আমার বেশি রিকোয়েস্ট, তাতে ফেক রিকোয়েস্ট বেশি, ফেক রিকোয়েস্টে বেশি অরিজিনাল চেয়ে। সো ওইটা হয়তো আমাদের কস্টের দিক দিয়ে খুব একটা মানে বেনিফিশিয়াল কিছু হবে না। রাইট, ইভেন্চুয়ালি এটা রাদার কস্টকে সারপ্রাইজ করে যাবে, আমরা আমাদের কস্ট রিকোয়ারমেন্টটাকে ইয়ে করে যাবে, ভালো করবে। সো আরেকটা অপশন হতে পারে সেটা হলো যে আরেকটা অপশন যেটা থাকতে পারে সেটা হলো যেটা যেটা আমরা একটু আগে টাচ করেছিলাম, সেটা হলো যে আমরা প্রি ওয়ার্ন করে রাখতে পারি সিডিএনকে, কারণ আমরা মোটামুটি জানি যে এক্সপাইরেশন টাইমটা কেমন, রাইট? কারণ যখন ল্যাম্বডা যখন ফার্স্ট মানে সবচেয়ে ওল্ডেস্ট মিস হলো, লাইক এখানে ল্যাম্বডা মিস, সো যে কোনো একটা পার্টিকুলার টেমপ্লেট এবং এজেন্টের জন্য সবচেয়ে পরে যে ল্যাম্বডাটা যে ক্যাশটা মিস করছে, সো তখনই তো আসলে মানে তখনই তো ক্যাশটা জেনারেট হয়েছে, রাইট? এবং আমরা যদি ক্যাশ দিয়ে রাখি 24 আওয়ার্সের জন্য, তাহলে ঠিক ওই সময় থেকে 24 আওয়ার্স পরে গিয়ে আপনার ক্যাশটা এক্সপায়ার হবে। সো আপনি জানেন যে অ্যাকচুয়ালি কখন ক্যাশটা এক্সপায়ার হবে। সো আমরা যদি ঠিক ওই সময় গিয়ে আমরা যদি প্রি ওয়ার্ম রিকোয়েস্ট করে দেই, তাহলে কিন্তু ক্লায়েন্টের হয়ে তাহলে কিন্তু আর মানে ক্লায়েন্টের ওই এই জিনিসটা দেখা লাগতেছে না। এটা স্টিল হচ্ছে, মানে এখনো কোল্ড স্টার্ট টাইম আছে, কিন্তু এটা ক্লায়েন্ট অবজার্ভ করছে না। রাইট, কোল্ড স্টার্ট মানে স্টিল, এবং এটা দিয়ে আরেকটা জিনিস আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের মানে অল দ্য টাইম ফেক রিকোয়েস্ট পাঠানো লাগতেছে না, সো এটা কস্ট এফেক্টিভ। তো আমাদেরকে যেটা হবে, আমরা স্পেসিফিকলি জানি এই মোমেন্টে ক্যাশটা এক্সপায়ার করে, এবং ওই মোমেন্টের ঠিক সে কিছুক্ষণ আগে যদি আমরা ল্যাম্বডাটাকে ওয়ার্ম করে রেখে দিতে পারি, তাইলে তখন যখন রিকোয়েস্টটা আসবে ল্যাম্বডাতে, সে অলরেডি ওয়ার্ম, সে খুব ফাস্টার সার্ভ করবে। এটা আবার দুই লেয়ারের মানে ওয়ার্ম করা, একটা হলো যে ধরেন আগে ল্যাম্বডাকে ওয়ার্ম করে রাখলাম এন্ড দেন আমরা তাহলে আবার সিডিএন কে ওয়ার্ম করার জন্য রিকোয়েস্ট করলাম। সো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। সো আমরা মনে হয় লেটার অ্যাপ্রোচটাই পিক করলাম, রাইট? রাইট, কারণ আপনার আসলে যেহেতু ভাই সিডিএন কে ওয়ার্ম করাটা এটা মানে ওই যে ক্যাশ ইনভ্যালিডেট করার মতোই একটা জটিল বিষয় হয়ে যাবে, কারণ আমরা এক্স্যাক্টলি জানি না সিডিএন এর কতগুলো এজ লোকেশন আছে, ওইগুলাতে যেহেতু এটা আলাদা করে কোনো এপিআই নাই, আমাদের কাইন্ড অফ ব্রুট ফোর্স করতে হবে তখন সিডিএন এন্ড পয়েন্টে। আমরা হয়তো ডিএনএস দিয়ে সিডিএন এর কিছু এজ লোকেশনের অ্যাড্রেস বের করে এখানে ব্রুট ফোর্স করতে পারবো, কিন্তু আপনার পরের সলিউশনটা যেটা যে আসলে সময়টা তো লাগতেছে যে সিডিএন যখন এই ল্যাম্বডা থেকে রিকোয়েস্ট আনতেছে তখনই একটা ভালো সময় যাচ্ছে, ওই জায়গায় যদি ওয়ার্ম করি এটা মানে আপনার এফোর্টের দিক থেকে আরেকটু লেস এক্সপেন্সিভ সলিউশন, কিন্তু এটার মানে ইট উইল বি মোর পারফরম্যান্ট। রাইট। সো আমরা এটার জন্য যে ডেটাটা যেভাবে আমরা কালেক্ট করছি সেটার যে আর্কিটেকচার ডায়াগ্রামটা সেটা আমরা একটু বলছি করি। তো এখন পর্যন্ত আমরা যেটা কথা বললাম সেটা হলো যে আমরা এই যে ক্লাউড ফ্রন্টের লগগুলো S3 একটা লগ বাকেটে আমরা পুট করলাম, দেন আমরা AWS Glue দিয়ে এভরি 6 আওয়ার্স পর পর অ্যাথেনার ইন্ডেক্স টেবিলটা জেনারেট করলাম, দেন অ্যাথেনাতে আমাদের সব ডেটাগুলো আছে, মানে আমরা ডেটা ডিরেক্টলি কোয়েরি করতে পারছি। আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে একটা AWS ইভেন্ট ব্রিজ দিয়ে আমরা যেটা এভরি 6 আওয়ার্স অথবা যে কোনো হোয়াট ইজ দ্য ম্যাজিক নাম্বার যেটাই হোক না কেন 15 মিনিটস পর পরও হতে পারে, আমরা হয়তো প্রি ওয়ার্ম একটা সিডিএন রিকোয়েস্ট করলাম, রাখলাম একটা ল্যাম্বডা। সেই ল্যাম্বডা যেটা করলো সেটা হলো যে অ্যাথেনাকে কোয়েরি করলো, কোয়েরি করে দেখলো যে লেটস সে এখন মানে কারা কারা এক্সপায়ার করেছে, কাদের জন্য আসলে আমার রিকোয়েস্টগুলো করতে হবে, কাদের জন্য আমার ওয়ার্ম করে রাখতে হবে, দেন ওই ডেটাটা ইনফরমেশন পেলে ও ওই পার্টিকুলার এজেন্ট এবং কন্টেন্টের জন্য সে একটা ওয়ার্ম রিকোয়েস্ট প্রি ওয়ার্ম রিকোয়েস্ট পাঠিয়ে রাখে। আমাদের একটা জিনিস জাস্ট জানার মাথায় রাখা লাগবে সেটা হলো যে এই প্রি ওয়ার্ম রিকোয়েস্ট আবার যাতে আমরা একটা ভ্যালিড রিকোয়েস্ট হিসেবে না ট্রিট করি, কারণ হলো যে প্রি ওয়ার্ম রিকোয়েস্ট তো একটা প্রি ওয়ার্ম রিকোয়েস্ট, মানে আমরা হয়তো এমন একটা কাজ করতে পারি যে লাস্ট ধরেন 30 ডেজের জন্য যতগুলা এজেন্ট তাদের জন্য খালি আমরা প্রি ওয়ার্ম করব। সো সেটা করতে পারি যার লাস্ট 30 ডেজে যাদের এক্সেস লগে এক্সেস আছে।
Right. বাট ওখান থেকে হয়তো আমরা বাদ দিতে পারি যে প্রি ওয়ার্ম রিকোয়েস্টের জন্যই যদি শুধু রিকোয়েস্ট এসে থাকে আর অন্য কেউ অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করে নাই, তাহলে হয়তো তাদেরকে এক্সক্লুড করতে পারে। সো যারা অ্যাকচুয়ালি লাস্ট 30 ডেজে যাদের এক্সেস লগে অ্যাকচুয়াল এন্ট্রি আছে, নট ফর দ্য প্রি ওয়ার্ম রিকোয়েস্ট, তাদের জন্যই আমরা কন্টিনিউ করবো ওয়ার্ম করাটা। সো এই ধরনের অপটিমাইজেশন করা যাবে। Right. মানে এখানে মানে সব থেকে আমার কাছে, আমি যখন প্রথম এই সলিউশনটা নিয়ে দেখতেছিলাম, যে তখন মানে আমরা লগ থেকে যেভাবে কুয়েরি করে সবকিছু বের করতেছি, এটা ইটসেলফ একটা খুব ইন্টারেস্টিং জিনিস। Right. আমার মনে হয় জিতু ভাই কখনো সামনে এটা নিয়ে কথাবার্তা বলতে পারেন, বাট এই যে গ্লু আর অ্যাথেনার যে ইন্টিগ্রেশনটা, যেখান থেকে আমরা পুরো ডেটাটা বের করতেছি, এটা যে একটা সিকিউর কুয়েরি করে, মানে এই জিনিসটাই খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এইটার রাইট। উপরে আমি সত্যি কথা বলতে আমি এটা দেখার আগে আমি কিন্তু জানতাম না যে ক্লাউড ফ্রন্ট আপনার টিটিএফবি রাখে, which is really really interesting. আমার যদি ক্লাউড ফ্রন্ট টিটিএফবি না দিত, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যে এক্সপেরিয়েন্স করছে সেটার জন্য, সেটা বোঝার জন্য আমার কোনো না কোনো দেখা গেল যে কোনো এজেন্ট হয়তো ইনস্টল করা লাগতো, যেটা কোনো ক্লায়েন্টের সার্ভার ইনস্টল, মানে ক্লায়েন্টের ব্রাউজারে, হ্যাঁ, ওটা রান করাটা, এটা হয়তো অনেকে প্রেফারও করতো না। যেমন আমি যদি এখন আমাদের কোনো ক্লায়েন্টকে বলি যে একটা যে জেএসটা ইনস্টল করবা, আমরা কিছু ডেটা কালেক্ট করবো এখান থেকে, তাহলে অনেক কিছু চলে আসবে। কারণ হলো যে তখন ক্লায়েন্টের কনসেন্ট নেওয়া লাগবে যে আমি তোমার কিছু ডেটা কালেক্ট করছি, যে তুমি অ্যালাউ করছো কিনা, অর মানে देयर इज अ লট অফ থিং গোইং অন। সো আমরা মানে which is amazing যে এই জিনিসগুলো আসলে AWS যে ছোট ছোট জিনিসগুলো আসলে আমাদের ডিবাগিং এর জন্য অনেক অনেক হেল্পফুল ডেটা। জিতু ভাই, আমাদের এখানে মনে হয় কতগুলো লার্নিং আছে ছোট ছোট, যেরকম আমরা যখন প্রথমবার গ্লু আর অ্যাথেনা দিয়ে করতেছিলাম, এই আমি আপনার সাথে কয়েকদিন আগে ওইটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা একটা জায়গায় এটা নিয়ে কোয়েরি করতে গিয়ে অনেক বিল করে ফেলছিলাম। কারণ হচ্ছে যে আপনার ক্লাউড ফ্রন্টে তো প্রচুর ডেটা আসতেছে, আপনি মিলিয়নস অফ লাইক লগ করতেছেন, রিকোয়েস্ট লগ করতেছেন, সবকিছু S3 তে আছে। এখন জিতু ভাই এখান থেকে জানতে চায় যে আমার প্লেসে যে কোন রিকোয়েস্টগুলার মিস হয়েছে এবং কোন তার যেগুলো মিস হয়েছে তার ল্যাটেন্সি কত ছিল। এটাতে আমার মনে হয় জিতু ভাই বললে ভালো হবে, কারণ মানে জিতু ভাইয়ের সুন্দর একটা কোয়েরি স্ট্র্যাটেজি বের করছে, উনি যেভাবে এটা ব্যাচ করছে এই করছে। জিতু ভাই, এটা নিয়ে একটু কথা বলুন। হ্যাঁ, মানে আমাদের অ্যাথেনা আমরা ইউজ করা শুরু করলাম। অ্যাথেনার মানে খুব একটা মজার জিনিস আছে, ওটা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। এটা মানে না বললে মানে পেটের ভাত হজম হচ্ছে না, এটা একটু বলতেই হবে। সেটা হলো যে আমাদের 8 বছর আগের কথা বলি, 8 থেকে 10 বছর আগের কথা। সো আমরা তখন গুগল অ্যানালিটিক্স আমরা ইউজ করতাম না, আমাদের নিজস্ব একটা অ্যানালিটিক্স ছিল। সো আমরা গুগল অ্যানালিটিক্স ইমপ্লিমেন্ট করছিলাম তখন। সো তখন ওটার জন্য আমরা নিজেরা পিক্সেল ট্র্যাকার, মানে নিজেরা পিক্সেল সার্ভ করতাম, বার্নিশ দিয়ে ক্যাশ করতাম, অনেক আমাদের আর্কিটেকচার ছিল ওটার অ্যারাউন্ডে। তারপর যে ডেটাটা আসতো, সেই ডেটাকে স্যানিটাইজ করা, তারপর সেই ডেটা থেকে ব্যাচ প্রসেস করে একটা কনজিউমেবল ফরম্যাটে আনা, তারপরে ক্লায়েন্টের ডেটা সার্ভ করা, মানে देयर इज अ হোল লট অফ সিস্টেম এখানে। মানে আমরা করেছিলাম। রানা ভাই মনে আছে কিনা আমি জানি না। আমরা ইমরান ভাই মানে আমরা সবাই মিলে একটা টিম ছিল, মেজার ছিল তখন টিমটার নাম, রাইট? সো ওই টিমের ভিতরে মানে এই কাজটা আমরা নিজেরা করতাম, এবং মানে এটা কিন্তু বেশ সময় লাগতো, মানে এই জিনিসটা করে জিনিসটাকে আপ এন্ড রানিং করে, মানে অ্যাট লিস্ট 1 মাস লেগে গেছিল জাস্ট জিনিসটাকে বুটস্ট্র্যাপ করতে। এবং ফাস্ট ফরওয়ার্ড লাইক আর 4 বছর বা 5 বছর পরে আমরা যদি ফাস্ট ফরওয়ার্ড করি, তাহলে আমাদের আরেকটা এক্সাম্পল আছে। এরকম একটা ওয়েবসাইট উইজেট আমরা বানিয়েছিলাম, এবং সেটার জন্য আমাদের কিছু ডেটা কালেক্ট করা লাগবে। আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স বাইট করার জন্য, যে আমরা এবি টেস্টিং টুল হিসাবে কাজ করছিলাম। তো মানে এ অথবা বি কোনটা আসলে ভালো কাজ করছে, সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি ক্লায়েন্টের অনেক ডেটা কালেক্ট করা। সো ওই ক্ষেত্রে আমাদের এখন একটা এরকম একটা কাইন্ড অফ লাইক এরকম একটা মানে অ্যানালিটিক সিস্টেম লাগবে। সো আমরা কি করব, আমরা ফার্স্টে দেখলাম যে আচ্ছা গুগলের ট্যাগ ম্যানেজার ইউজ করা যায় কিনা। পরে দেখলাম যে আসলে গুগলের ট্যাগ ম্যানেজার মানে মানে এত লিমিটেশন যে খুব অল্প সময়ের মধ্যে মানে ওতে ট্যাগ এক্সপায়ার করে দেয়। মানে খুব অল্প, মানে 1000 ট্যাগ মনে হয় খুব অল্প সময়ের মধ্যে আপনার মানে অল্প টাইম উইন্ডোর মধ্যে ওরা কালেক্ট করতে দেয়। সো আমরা অলরেডি উই ওয়ার ভেরি ক্লোজ টু দ্যাট থ্রেশহোল্ড। সো আমরা ওটার জন্য একটা থার্ড পার্টি সলিউশন ইউজ করতাম, অপটিমাইজলি। সো অপটিমাইজলি আমাদের চার্জ করে বসলো যে না, এটা তোমাদের এভাবে দেওয়া যাবে না, কারণ তোমরা এই জিনিসটা ইউজ করছো, তোমাদের ক্লায়েন্ট আমাদের ডিরেক্টলি ক্লায়েন্ট না, সো আমরা তোমাদের এভাবে ইউজ করতে দিব না।
সো আমরা জাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা পুরো অ্যানালিটিক্স সিস্টেম বিল্ড করলাম, যেখানে আমরা নিজেদের পিক্সেল সার্ভার ছিল, আমাদের নিজেদের অ্যানালাইজার ছিল, এবং আমাদের অ্যানালিটিক্স আমরা কালেক্ট করছি, মানে পুরো সিস্টেমটা বিল্ড করলাম এক সপ্তাহে। এবং সেটা তখনই আমরা পারলাম তখন অ্যাথেনা মনে হয় 1 বছর বা 6 মাস হয়েছে। আসলে 1 বছর হওয়ার আগে তো এডব্লিউএস এর কোনো সার্ভিস আমরা হাত দিতে সাহস পাই না। সো তখন মনে আমরা ফার্স্ট অ্যাথেনা ইন্ট্রোডিউস করলাম, এবং উইদিন 1 উইক আমরা পুরো সিস্টেমটা তারপরে আমরা অপটিমাইজড থেকে সরে আসলাম, হুইচ ইজ অ্যামেজিং। যেটা হলো যে যে পাওয়ারটা অ্যাথেনা দিচ্ছে, যেটা রানা ভাই বলছিল যে অ্যাথেনা যে পাওয়ারটা দিচ্ছে, এবং ওই সিস্টেমের জন্য আমাদের তখন আমি জানতাম না ছিল কিনা গ্লু, অথবা মানে আমার আইডিয়া ছিল না। আমরা যেটা করতাম সেটা হলো যে অ্যাথেনার যে পার্টিশন টেবিলগুলো, সেই টেবিলগুলো আমরা নিজেরা জেনারেট করতাম, মানে আমরা পিরিয়ডিক্যালি আমরা কোয়েরি করতাম, একটা রিকোয়েস্ট করে আমরা পার্টিশন টেবিলটা জেনারেট করতাম। সো এখানে একটা যেটা করা যায় সেটা হচ্ছে পার্টিশন করা যায়, এবং যেই কি এর উপর পার্টিশন করা হচ্ছে সেটার উপর বেস করে আপনার যেই চাঙ্কের ডেটা রিকোয়েস্ট করা হচ্ছে, কোয়েরি করা হচ্ছে, শুধু ওইটার জন্য বিলটা করতে হয়। সো উইচ ইজ লাইক প্রিটি কুল। এবং এখানে তো অনেক চিপ। রানা ভাই কত টাকা দেওয়া লাগে আপনার এক টেরাবাইটের জন্য? $5 এরকম কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট বেশ চিপ, এদিক থেকে বেশ চিপ। রাইট। তখন আমরা একটা ক্লাউড ফ্রন্টের লগের এগেইনস্টে আমরা একটা সিডিএন, আমরা একটা ওটার ক্লাউড ফ্রন্টের লগ ক্রিয়েশনের ইভেন্টে আমরা একটা ল্যাম্বডা রাখলাম, যে ল্যাম্বডাটা আপনার একটা জেসন লগ জেনারেট করে দিত একটা কনজিউমেবল ফরম্যাটে, এবং সেটা আপনার পার্টিশন ভাবে থাকতো S3 তে। এবং আমরা একটা পিরিয়ডিক্যাল রিকোয়েস্টে আমরা যেটা করতাম যে অ্যাথেনার আপনার পার্টিশন যে ইন্ডেক্সটা ওটাকে বিল্ড করতাম। আর আমাদের একটা কোয়েরি লগ ছিল, যেখানে আপনার অ্যাথেনা থেকে কোয়েরি করে আরটিএস এ আমাদের মানে ভি অপটিমাইজ স্টোরটা আরটিএস এ আমরা রাখতাম। সো দ্যাট ওয়াজ আওয়ার প্রসেস আর কি। সো অ্যাথেনা ইজ এ ভেরি কুল থিং আমার কাছে মনে হয়, যে অ্যাট লিস্ট অ্যানালাইজের জন্য, এক্সেস লগ অ্যানালাইজের জন্য প্রশ্ন। আমার পয়েন্টটা হচ্ছে যে কেউ যদি মানে এই ধরনের আর্কিটেকচার করতে চায়, এই যে সিডিএন এর ওয়ার্মিং, যেখানে আপনি প্রচুর সিডিএন এর লগ পার্স করবেন, একটাই লার্নিং মনে হয় আমাদের থেকে, সেটা হচ্ছে যে ব্যাচ সাইজটা যত ছোট রাখা যায় আর লজিক্যালি যত ছোট রাখা যায়, তত এটা মানে পারফরম্যান্স এন্ড কস্ট দুই দিক থেকেই বেটার হয়। রাইট রাইট। এবং সেটার একটা ওয়ে হলো পার্টিশনিং করা। আমরা এই পার্টিকুলার কেসে যেমন ইউজ করেছি যে আমরা রিটেনশন পলিসি অ্যাড করেছি, আমরা 30 দিনের বেশি ডাটাই রাখি না। সো এমনিতে আমরা মানে লাস্ট 30 ডেজের ডাটা থাকে, ওর মধ্যেই কোয়েরি হয়, যেহেতু এর আগের ডেটাটা আমাদের জন্য রিলেভেন্ট না। বাট আরেক যেটা আপনি বলেন যে ওটা করার জন্য পার্টিশনিং ইজ দ্য আদার ওয়ে, যেখানে অ্যাথেনার কস্টটা কম আছে। তো আমাদের এই ক্ষেত্রে অ্যাথেনাকে অ্যাট মোস্ট 15 মিলিয়ন রেকর্ড কোয়েরি করতে হবে, রাইট? কারণ আমাদের তো মান্থলি রিকোয়েস্ট এখন অ্যাটলিস্ট এখনকার হিসাব হচ্ছে 15 মিলিয়ন। এটাই কি আমরা দেখলাম না একটু আগে? রাইট, কিন্তু সোহেল ভাই পার্টিশন সাইজগুলো বেশ ছোট হবে, ওটা হয়তো আওয়ারলি অথবা ডেইলি আর অথবা আরো ছোট। রাইট। সো বিলিংটা হবে ওই পার্টিশনের সাইজের উপর। পার্টিশনের রাইট, আমরা কত ডেটা প্রসেস করছি। জি, অ্যাথেনা অপটিমাইজেশনের আরো কিছু দেখেছিলাম আমি যখন একটু মানে অ্যাথেনা নিয়ে কাজ করছিলাম, তখন যে আপনার কিছু মার্জার করা হয়। যেমন ওরা বলে যে আপনার একটা জিপ ফাইলের সাইজ যদি 250 মেগাবাইটের মতো হয়, কারণ এক্সেস লগগুলোর যে জিপগুলো সেগুলো তো অনেক ছোট হয়। সো এডব্লিউএস যেমন আরো কিছু টুল আছে যেটা দিয়ে আপনার ইউ ক্যান মার্জ অল দিস, এবং আপনি হয়তো ওই 250 মেগাবাইটের ব্যাচ সাইজে নিয়ে আসতে পারেন। সেটা আপনার ইনফ্যাক্ট আপনার যেটা হয় যে আপনার মানে ফাইল সাইজ বড় হলে তো আপনার কম্প্রেশনও হাই হয়, সো ইভেন্চুয়ালি বিল সাইজও কমে আসে, আর আপনার ফাস্টারও হয়। ও কি তাহলে বিল করে সোর্স ফাইলের উপরে রাদার দেন সেটা এক্সট্রাক্ট করার পর যে সাইজ? হ্যাঁ, এই খুবই ইন্টারেস্টিং। সেটা হলো এক্সট্রাক্ট করার উপরে না, আপনার যে অরিজিনাল যে ফাইল সাইজ ওটার উপরে করে। আচ্ছা আচ্ছা, নাইস। সো এখানে আমাদের প্রবাবলি সো AWS Glue হচ্ছে এখানে ETL সলিউশন আমাদের, যেটা হচ্ছে ম্যানেজ এবং সার্ভারলেস ETL সলিউশন। AWS Athena is sort of like in a SQL over S3 sort of thing. So আমাদেরকে SQL টাইপের কোয়েরি, রাইট। ফেসবুকের এটা প্রেস্টো একটা ইয়া আছে, ওটার উপর বেস করে মনে হয়। ওকে, সো এইটা প্রিওয়ার্ম যখন আমরা এই সলিউশনটা আমরা যখন দিলাম, তখন আমাদের কি স্ট্যাটাস থাকলো? আমরা এখন কিরকম অবজার্ভ করতেছি ক্লায়েন্টের কাছ থেকে? কি পরিমাণ ক্যাশ হিট, কি পরিমাণ ক্যাশ মিস? সো এটা আমরা হয়তো আরেকটা সেশনে বলতে পারি, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ইন প্রোগ্রেস।
ওকে না আই থিঙ্ক এটার ওভারঅল লার্নিংটা যে আরো মাসখানেক গেলে ধরেন মানে আমাদের আরো কিছু লার্নিং হবে, কারণ আমরা অনেকগুলা সার্ভারলেস সলিউশনকে এখানে একসাথে করছি। রাইট আমাদের আমি শিওর যে এটা আমরা 1-2 মাস গেলে এখান থেকে আমাদের আরো বেশ কিছু ইন্টারেস্টিং লার্নিং থাকবে। রাইট। আমাদের রানা ভাই অবশ্য নতুন বলতে আমরা নতুন যে দুটা অ্যাড করেছি সেটা হলো AWS Glue এবং ইভেন্ট রিচ। এই দুটো ছাড়া বাকিগুলো আমরা তো মানে আগে থেকেই সবসময় ইউজ করে আসছি। সো এই দুটার পারফরম্যান্সটা দেখতে হবে কেমন কেমন যাচ্ছে। না ধরেন যে এই যে ওভারঅল এটা হচ্ছে যে সম্ভবত মানে একদম মানে টোটালি সার্ভারলেস, রাইট টোটালি সার্ভারলেস। সো এই এক্সপেরিয়েন্সটা হয়তো আমাদের 1-2 মাসের মধ্যে আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস বের হবে। রাইট আমি শিওর যে হ্যাঁ, অপটিমাইজেশন রিলেটেড আরো খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আসবে, কারণ আমরা এই যে এই প্রি ওয়ার্মের অপটিমাইজেশনে জিতু ভাই যে পরিমাণ ইন্টারেস্টিং কাজ করছে ওইটা থেকে আমি আন্দাজ করতেছি যে এটা সামনে আরো অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ ফর শিওর, ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি প্রেডিক্ট করার জন্য এখন টোটাল ইনফ্রাস্ট্রাকচার কস্টটা কিরকম হবে, মানে ইনক্লুডিং দিস ওয়ার্ম আর্কিটেকচার? আমরা এখন গ্লু ইউজ করতেছি, এখানে ইউজ করতেছি $10 না $1 কাছাকাছি থাকবে। $1 কাছে। আচ্ছা ফ্রি টিয়ারে ফ্রি টিয়ারে ফ্রি টায়ারে এখন যদি আমরা ফ্রি টিয়ারটা যখন ক্রস করবে তখন আমাদের কস্টটা কিরকম আসবে মনে হয়? না মানে ফ্রি রানা ভাই টায়ার আমরা নতুন অ্যাকাউন্টে কি ফ্রি টায়ার পাচ্ছি? আমরা তো মনে হয় না ফ্রি টায়ার। ফ্রি টায়ার না, হলে তো আমাদের কষ্ট আসতো না। মানে ফ্রি টায়ার বলতেছিলাম যে এইরকম সলিউশন কেউ যদি নতুন স্টার্টআপে করতো তাহলে সে ফ্রি টায়ারের খরচ দিয়েই তার পুরো কষ্টে উঠে যেত। আর আমাদের এখন ওই যে $1 কাছাকাছি থাকবে, যেটা হবে যে রিকোয়েস্ট যখন বাড়বে তখন হয়তো এই বিলটা একটু একটু করে বাড়তে থাকবে, কিন্তু খুব Right, বেশি আমাদের এখন যা আছে তার থেকে খুব বেশি ইনক্রিজ হবে আমার বেশি মনে হয় বাড়বে। না। রাইট। আমারও তাই মনে হয়। আপনার তো ক্লাউড ফ্রন্ট যেটা CDN সেখানে তো মনে হয় নাম্বার অফ রিকোয়েস্ট নাকি টোটাল সার্ভ যে কন্টেন্ট সাইজ সেটার উপর বিল করা হয়, রাইট? ব্যান্ডউইথের উপরে ব্যান্ডউইথের উপর। সো ব্যান্ডউইথ তো আসলে আমরা খুব অল্প ডাটা পাঠাচ্ছি, আমরা তো ফাইল টাইল কিছু পাঠাচ্ছি না, জাস্ট টেক্সচুয়াল কিছু ছোট কিছু ডাটা। সো আমার মনে হয় যে মানে আমরা খুব অল্প টাকার মধ্যে হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা ক্লাউড প্রোভাইডার হিসেবে চুজ করছি AWS, রাইট? বাট আমি প্রিটি শিওর যে সিমিলার কম্পেয়ারেবল সলিউশন অর সার্ভিসেস অন্যান্য ক্লাউড প্রোভাইডারের ভিতরেও আছে। তো ফর এক্সাম্পল অ্যাজোর অথবা GCP তে সিমিলার জিনিস থাকার কথা। কি মনে হয় আপনাদের? মানে অলমোস্ট সব ক্লাউড প্রোভাইডারেরই ফাংশন অ্যাজ এ সার্ভিস অথবা ব্যাক এন্ড অ্যাজ এ সার্ভিস এই কম্পোনেন্ট গুলো আছে। তো AWS এ মনে হয় সবথেকে ভ্যারাইটিস আছে যেটা সব দিকেই কভার করে। তারপরে অ্যাজুরেরও ফাংশন আছে, ফাংশন অ্যাজ এ সার্ভিস আছে, GCP-রও আছে। ইনফ্যাক্ট এখন অনেকগুলা প্রোভাইডার আসছে যারা টোটালি ধরেন সার্ভারলেসটাকেই মার্কেট করতেছে, মানে তারা আলাদা করে ক্লাউডের কম্পোনেন্ট বিক্রি করতেছে না। সো আমি এক্স্যাক্টলি আমার নাম মনে নাই, বাট জোহর মনে হয় এরকম একটা সলিউশন আছে। আরেকটা আমি নাম ভুলে গেছি, এটা খুব পপুলার ইন টার্মস অফ যে লোকজন মাঝখানে রেকমেন্ড করতেছিল। এটা হচ্ছে নিম্বেলা, এটা একটা সলিউশন আছে। তো এরকম অলমোস্ট সব কিছুরই আছে। আমরা AWS ব্যবহার করতেছি কারণ হচ্ছে যে আমাদের এটার ইকোসিস্টেমের মধ্যে আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, ওই জন্য। একটা জিনিস আমার কাছে সোহেল ভাই যেটা একটু মনে হয় যে যেটা হয়তো এটা ডাউন সাইড বলবো না অথবা নেগেটিভ বলবো না আমি, সেটা হচ্ছে যে আমরা আমাদের ধরেন যে আমাদের সবকিছুরই একটা লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আছে, রাইট? আমরা প্রোডাকশন লাইক একটা এনভায়রনমেন্ট করি। তো সার্ভারলেস এর জন্য এটা একটু ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ আপনি সার্ভারলেস এটার লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কি হইতে পারে। সো এখানে এই আছে যে ল্যামডা অথবা ফাংশন অ্যাজ এ সার্ভিস যারা দেয় সবকিছুরই হয়তো একটা ডকার কন্টেইনার সলিউশন আছে যেটা আপনি লোকালি রেপ্লিকেট করতে পারবেন। সো মোস্ট অফ দ্য কম্পোনেন্ট ডেভেলপমেন্ট দরকার ওইটার আপনার মানে সার্ভারলেস এর জন্য ওইটা আপনার লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের সলিউশন আছে যেখানে আপনি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড অবস্থায় ডেভেলপমেন্ট করতে পারবেন। রাইট। এখন তো কিছু ফ্রেমওয়ার্কও এক্সিস্ট করে, যেমন সার্ভারলেস নামে মনে একটা ফ্রেমওয়ার্ক আছে যে নোডে যারা লোকাল ডেভেলপমেন্টটাকে প্রায়োরিটাইজ করে এন্ড দেন আপনি প্রোডাকশনে নিতে পারবেন, এবং ওইটা আবার ক্লাউড প্রোভাইডার এগনস্টিক। যেটা আমাদের জন্য এই ক্ষেত্রে একটু সমস্যা হবে, ফর এক্সাম্পল লোকাল ডেভেলপমেন্টে আপনি হয়তো এথেনা ওর আপনি AWS গ্লুটা হয়তো অ্যাভেলেবল পাবেন না। আই এম নট শিওর, হয়তো থাকতে পারে, বাট এটা হয়তো পাওয়া যাবে না।
এই ধরনের ক্ষেত্রে কিছুটা না, হয়তো ওটা হয়তো পাবে না। রাইট। স্যাম একটা আছে, আমি ইনফ্যাক্ট স্যাম ইউজ করেছিলাম, যে স্যাম যেটা করে সেটা হলো যে এডব্লিউএস প্রোভাইড করে। সো ওইটাও যেটা যে রানা ভাই বলছিল সেটা হলো যে ওরা কিছু কন্টেইনার প্রোভাইড করে, যেমন আপনি এডব্লিউএস এপিআই গেটওয়ে, সেটার পিছনে আপনি ল্যাম্বডা ইউজ করছেন। সো সেটা আপনার আপনি যদি ক্লাউড ফর্মেশন টেমপ্লেট ইউজ করে রান করেন তাহলে ওটা লোকালি আপনি রান করতে পারবেন, ওরা একটা সার্ভারের মতো রান করে দেয়। সো এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য ইনফ্যাক্ট আই হ্যাড টু ক্রিয়েট এ সার্ভার, মানে আমার একটা নোড সার্ভার ক্রিয়েট করে আমার এক্সপ্রেস দিয়ে আমাকে এই কন্টেন্টগুলো সার্ভ করতে হচ্ছিল টু ইমুলেট দ্য ক্লাউড ফর্ম বিহেভিয়ার আসলে। আর যদি আমরা ডিরেক্টলি ইউজ করতাম, মানে এপিআই গেটওয়ে ইউজ করতাম এবং তার পিছনে ইউজ করতাম, তাহলে স্যাম দিয়ে এটাকে লঞ্চ করা যায় লোকালি। I'm not sure, but আমার কাছে মনে হয় যে অ্যাজোরের লোকাল ডেভেলপমেন্ট স্টোরিটা মনে হয় বেটার মনে হয় AWS থেকে। আমি শিওর না, বাট ওদের আমি অনেক মানে ইমুলেটর এন্ড স্টাফ লাইক দ্যাট দেখছি যেটা আপনি লোকালি রান করতে পারেন লোকাল ডেভেলপমেন্টের সময়। বাট দিস ওয়াজ এ ফান এন্টারটেইনিং ডিসকাশন। আমি আশা করছি যে আরো অনেকে এখান থেকে একই মজা পাবে যেটা আমরা পেলাম আর কি। তো definitely it was an interesting session. I'd love to do more of this. I had fun too. Thank you Rana bhai, thank you Sohail bhai. Thank you bhai. Thank you. Thank you everybody. Okay, আমরা তাহলে এখানে শেষ করি। Bye. Take care. Bye.